সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য শুভকামনা থাকলো। আশা করছি সবাই এই করোনা মহামারীর এই দুর্যোগের মধ্যেও নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন এবং ভালোই আছেন। আমি জুয়েল কিবরিয়া স্যার, 27তম বিসিএস শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক, আপনাদের সামনে হাজির হয়েছি। বিসিএস সংক্রান্ত বিষয় বাংলা বিষয়টি নিয়ে একটু পরামর্শ দিব, একটু কথা বলবো। সেই উদ্দেশ্য নিয়েই আশা করছি আপনারা আমার সাথে কিছুক্ষণ সময় থাকবেন, ভালো লাগবে। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমি গত দু একদিন আগে আমরা যাকে বিসিএস লাইভ ঢুকেছিলাম সন্ধ্যার পরে আধুনিক যুগের এই আধুনিক যুগটি নিয়ে, বাংলা সাহিত্যের আধুনিক যুগ, এই আলোচনাটি করতে শুরু করেছিলাম। কিন্তু যেহেতু রোজার মাস, মাগরিবের পরে ইফতারের পরে আবার তারাবির তাড়াহুড়া, ফলে ক্লাসটি আমি শেষ করতে পারিনি। আধুনিক যুগের আমরা কিছু অংশ আলোচনা করেছিলাম। আজকে আমরা আধুনিক যুগের সেই দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ আধুনিক যুগের গত ক্লাসের পরের অংশ থেকে আমরা আজকে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় কি? আমাদের আলোচ্য বিষয় হলো আধুনিক যুগ দ্বিতীয় পর্যায়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা শুরু করি আমাদের আধুনিক যুগের দ্বিতীয় পর্যায়ে এই আলোচনা। তো আমরা সঙ্গত কারণে দ্বিতীয় পর্যায়ে, এবং অনেকটা ওই যে ধারাবাহিক নাটকের মতো, অনেকে হয়তো প্রথম ক্লাসটা দেখেছেন কিনা, তো সংক্ষেপে আমি একটু গ্লান্স প্রথম ক্লাসের একটু রিক্যাপ একটু বলছি। অর্থাৎ আমরা বাংলার সাথে আধুনিক যুগ 1801 সাল থেকে বাংলার সাথে আধুনিক যুগের সূচনা, এবং এখান থেকে 2021 পর্যন্ত বা বর্তমান সময় পর্যন্ত আধুনিক যুগ বাংলার সাথে চলছে। তো এই আধুনিক যুগের সূচনা কাল 1801 সাল, এবং কত শতক? তাহলে আমরা বলি 19 শতক। বাংলার সাথে আধুনিক যুগ কত সাল থেকে শুরু হয়েছে? তার উত্তর 1801 সাল থেকে। কিন্তু কত শতক থেকে? তার উত্তর আমাদের কি 19 শতক বা 19বিংশ শতক। আর একটি গুরুত্বপূর্ণ কথা কতদিন বলেছেন যে বাংলার সাথে আধুনিক যুগ কাদের অবদান বা কারা নিয়ে এসছে, বা বাংলার সাথে আধুনিক যুগ সৃষ্টিতে কাদের অবদান বেশি, তার অনেক বিশদ ব্যাখ্যা আপনাদের দিয়েছিলাম। উত্তরটা শর্টকাট হচ্ছে ইংরেজদের। বাংলার সাথে আধুনিক যুগ কাদের হাতে সৃষ্টি বা কাদের অবদান? ইংরেজদের। এবং যদি কোন প্রতিষ্ঠানের হাত ধরে বাংলার সাথে আধুনিক যুগের সূচনা ঘটে, তার এক্সাক্ট উত্তর হচ্ছে কি ফোর্ট উইলিয়াম কলেজ। সেটি আমরা গত ক্লাসে বলেছিলাম। ফোর্ট উইলিয়াম কলেজ। কত সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে, এবং এখানে বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। আর এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় বা নামকরণ করা হয় কার নামে? বিশেষ রিটেন পরীক্ষার্থী বন্ধুরা প্রশ্ন হবে, ফোর্ট উইলিয়াম কলেজের নামকরণ সম্পর্কে যাহা জানো লেখো। ফোর্ট উইলিয়াম কলেজের নামকরণ। এখন অনেকে আপনারা কিন্তু এটি জানেন যে ফোর্ট উইলিয়াম কলেজের নামকরণ করা হয়েছে কার নামে? উইলিয়াম কেরির নামে। অনেকে জানেন, তো যারা জানেন অনেকে তারা এটা ভুল জানেন। ফোর্ট উইলিয়াম কলেজের নামকরণটি মূলত করা হয়েছে কার নামে? ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়াম, ইংল্যান্ড উইলিয়াম দ্য থার্ড। যদিও কাকতালীয় ভাবে এই ফোর্ট উইলিয়াম কলেজের যিনি প্রিন্সিপাল তার নাম উইলিয়াম, বাংলা বিভাগের প্রধান তিনিও উইলিয়াম। তার মানে ফোর্ট উইলিয়াম কলেজের প্রিন্সিপাল, অধ্যক্ষ এবং বাংলা বিভাগের প্রধান যে উইলিয়াম, তিনি হলেন কেরি উইলিয়াম বা উইলিয়াম কেরি। কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজটি এই উইলিয়াম কেরি বা কেরি উইলিয়ামের নামে না। কোন উইলিয়ামের নামে? ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়াম তথা উইলিয়াম থার্ডের নামে। এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন কে? লর্ড ওয়েলেসলি। কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন কে? লর্ড ওয়েলেসলি। ঠিক আছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ওয়েলেসলি, গভর্নর লর্ড ওয়েলেসলি ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামে ফোর্ট উইলিয়াম দুর্গে এই ফোর্ট উইলিয়াম কলেজটা প্রতিষ্ঠিত করেছিল 1800 সালে, এবং এখানে বাংলা বিভাগ খোলা হয়েছিল 1801 সালে। ঠিক আছে, আমরা এই কথাগুলি বলেছিলাম, এবং সেখানে পণ্ডিত বৌদ্ধক্ষ উইলিয়াম কেরি এবং তার সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ তথ্য গতদিন দিয়েছিলাম। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যক্তি, যাকে বলা হয় বাংলা সাহিত্যের বাংলা গদ্যের প্রথম রচয়িতা। বাংলা গদ্যের প্রথম রচয়িতা। বাংলা গদ্যের প্রথম রচয়িতাকে বা বাংলা গদ্য কার হাতে সৃষ্টি, কিংবা বাংলা গদ্যের প্রথম সূচনাকারীর নাম কি? সেই ভদ্রলোকের নাম কি? উইলিয়াম কেরি। এখন এই প্রসঙ্গে শিক্ষার্থী বন্ধুরা আপনি একটা প্রশ্ন করেছিলেন আমাকে, আমি ওই প্রশ্নটা দিয়ে আজকে শুরু করব, যেটা আমি গতদিন শুধু
ভূমিকা করে রেখেছিলাম। একজন প্রশ্ন করেছেন শিক্ষার্থী বন্ধু, স্যার উইলিয়াম ক্যারি যদি গদ্য সূচনা করে, গদ্য শুরু করে, গদ্যের সূচনা ঘটায়, তাহলে জনক কেন উইলিয়াম ক্যারি নয়? এর একটি আমি ক্লুটা দিয়ে রেখেছিলাম, ক্লু। সেই ক্লু ধরে আজকে ক্লাস শুরু করছি, যেটা হলো আধুনিক যুগের দ্বিতীয় পর্যায়ের ক্লাস। আমরা জানি যে বাংলা সাহিত্যের নাটক প্রথম লিখেছিলেন জি.সি. গুপ্ত। বাংলা সাহিত্যের প্রথম নাটক লিখেছেন কে? নাটকটা লিখেছেন জি.সি. গুপ্ত তথা যোগেশ চন্দ্র গুপ্ত। ঠিক আছে, নাটকটির নাম ছিল কীর্তিবিলাস। কত সালে? 1852 সালে। বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার প্রথম নাটক লেখা হয়েছে কীর্তিবিলাস 1852 সালে। যদি এই নাটকটিকে প্রথম নাটকের মর্যাদা দেওয়া হয় না, কেন? এটি নাটক হয়নি। নাটক লিখেছেন যোগেশ চন্দ্র, নাটক হয়নি। এটাকে বলেছে নাটকের মতো। বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি? কীর্তিবিলাস বলা যাবে না, দয়া করে বলবেন না। যদি এটি কিন্তু প্রথমে লেখা হয়েছে, কিন্তু নাটক হিসেবে লিখলেও যোগেশ চন্দ্র গুপ্ত বা জি.সি. গুপ্ত 1852 সালে এটিকে নাটক হিসেবে লিখেছেন, প্রকাশ করেছেন। কিন্তু নাটকের যে মানদণ্ড, নাটকের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যে এটি নাটক হয়নি। একটা নাটক হতে হলে কি তার 5টি বিষয় থাকতে হয়। উপন্যাস এবং নাটকের কি থাকতে হয়? একটাকে বলা হয় ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন। আপনারা জানেন যে নাটক পঞ্চাঙ্ক বিশিষ্ট। একটা আদর্শ নাটক, একটি আদর্শ নাটক কত অঙ্ক থাকতে হয়? একটি আদর্শ বা নাটক 5 অঙ্ক থাকে। যদিও নাটক 3 অঙ্কে হয়, 1 অঙ্কে হয়, 8, 9, 10 অঙ্কের নাটক আছে, কিন্তু একটি আধুনিক নাটক তথা সফল নাটকের অঙ্ক সংখ্যা কয়টি হতে হয়? সার্থক নাটকের অঙ্ক হতে 5টি। প্রথম অঙ্ককে বলা ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন। তারপরে বলা হয় রাইজিং অ্যাকশন। রাইজিং অ্যাকশন। আমি হয়তো লেখাটা ছোট হয়ে যাচ্ছে, তো আপনারা শুনে নিন। প্রথম হলো ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে নাটকের রাইজিং অ্যাকশন, তারপর হচ্ছে নাটকের কি ক্লাইম্যাক্স। তৃতীয় অঙ্ককে বলা হয় কি ক্লাইম্যাক্স। তারপর হচ্ছে ফলিং অ্যাকশন, FALLING, ফলিং অ্যাকশন। তারপরে বলা হয় কনক্লুশন। এটা হচ্ছে একটা পঞ্চাঙ্ক নাটক অর্থাৎ সফল নাটকের বৈশিষ্ট্য। এটি সার্থক, একটি সফল নাটক হতে। অনেকে প্রশ্ন করেন আমাদের মেসেঞ্জারে কিংবা আমাদের ফেসবুক আইডিতে, স্যার সফল বা অসফল এটা কারা ঠিক করে, কেমনে ঠিক করে? একজন বলে দিল সফল, সফল না, তাই না? কেন প্যারীচাঁদ মিত্রের আমাদের যে না প্রথম যে উপন্যাস আলালের ভেদরাল কেন সার্থক না? আপনি বললে হলো। আমি যদি বলি সার্থক, সার্থকতা বা অসার্থকতা তার কিন্তু কিছু ক্রাইটেরিয়া, কিছু মানদণ্ড আছে, বুঝতে পারলেন? সে মানদণ্ডের ভিত্তিতে একটি নাটককে, একটি উপন্যাসকে, একটি কবিতাকে, আপনি একটা কবিতা লিখলেন, তাই না? সেকামাকা খেলেন, যোগপ্রিয়া তুমি চলে গেলে, কেন চলে গেলাম, হৃদয় মরুভূমি হয়ে গেল, কেন চলে গেলে, বলে গেল না, কি দোষ ছিল? লিখলেই কি কবিতা হবে? আপনি কবি হবেন? হবেন। অগামগা জগা কবি। কবিতা লিখলে যদি কবি হতো, তাহলে বাংলাদেশে তো কবির সংখ্যা প্রায় কয়েক কোটি হওয়ার কথা, অন্তত 1 কোটি তো হবে। কারণ শেখ ম্যাক খায়নি আর কবিতা লেখেনি 2-4 লাইন, এমন মানুষ তো নাই। অনেকে আছে আপনি জীবনের নামও শুনেনি, 50-60টি গ্রন্থ তার প্রকাশিত হয়ে গেছে। তার মানে কেন তিনি কবি না? আসলে কবিতা লিখলে মনের ভাব প্রকাশ করা হয়েছে যে প্রিয়া তুমি চলে গেলে, আমার জীবন মরুভূমি হয়ে গেল, হ্যাঁ আমি শুধু কাঁদতেই থাকলাম। এটি ভাব প্রকাশ। কিন্তু কবিতা হতে হলে, উপন্যাস হতে হলে, নাটক হতে হলে তার কিছু কি বৈশিষ্ট্য, ক্রাইটেরিয়া। আমি যেটা বলছিলাম, নাটক এবং উপন্যাসের বৈশিষ্ট্যগুলো মূলত এক। নাটকে থাকবে একটি ইন্ট্রোডাকশন, একটি রাইজিং অ্যাকশন, একটি ক্লাইম্যাক্স, একটি ফলিং অ্যাকশন এবং একটি কি কনক্লুশন। কনক্লুশন। বাংলায় যে স্যার ইংরেজি পড়াচ্ছেন, আপনি বাংলা টিচার হয়ে, এটা একটা কথা হলো, তাই না? মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। আপনি ডায়লগ মারবেন আর ইংরেজিতে লিখছেন। আসলে ইন্ট্রোডাকশনকে আমরা বলি কি প্রারম্ভ। ইন্ট্রোডাকশনের বাংলা কি প্রারম্ভ। তারপর রাইজিং অ্যাকশন মানে উত্থান। উত্থান, রাইজিং অ্যাকশন মানে কি উত্থান। ক্লাইম্যাক্স মানে শীর্ষ বা চূড়া। ক্লাইম্যাক্স মানে কি শীর্ষ বা, ক্লাইম্যাক্সকে বলা হয় কাহিনীর শীর্ষ বা চূড়া, ক্লাইম্যাক্স। দেখবেন সিনেমা যখন দেখেন, হ্যাঁ, নায়কের বাপ মাকে মেরে ফেলেছে, নায়ক এবার গিয়ে কি কবরের মার বলছে, মা তোমার এই কবরের মাটি সে প্রতিজ্ঞা করছি, মা আমি ওই শয়তানকে না মেরে, হ্যাঁ তাই না, ওই শরীর কোথায় তুই, এরকম করে দিন। ওখানে দেখা দিল কি ইন্টারভেল, দেখে না ইন্টারভেল। এখন তো সিনেমায় দেখেন না, কেমন বুঝবেন? আগের যুগের যে চলচ্চিত্র ছিল ইন্টারভেল, বিরতি।
বিড়ি টিড়ি যারা খায়, তাই না, তারপরে মুতু টুতু করার কিংবা চাটা খাওয়ার বা বাইরে বাদাম টাদাম, ইন্টারভেল, ক্লাইম্যাক্সে গিয়ে টান টান উত্তেজনা, এবার বিরতি দিবে, ক্লাইম্যাক্স শীর্ষ চূড়া, এরপরে ফলিং অ্যাকশন, এরপরে নায়ক ধরে ধরে ভিলেনকে মার শুরু করে, এক এক করে তার আস্তানায় হামলা করে, ফলিং অ্যাকশন, তারপরে অ্যাকশন গিয়ে কনক্লুশন, সুখে শান্তিতে বাস করতে হবে, পুলিশ টুলিশ আসে, নায়ক কাছে ধরে নিয়ে যায়, তারপর জেল হয়, 1 বছর পরে আবার কি ফাঁসির আসামি রাষ্ট্রপতির, মহামান্য রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত বেরিয়ে আসে। অতঃপর দেখবেন নায়ক একটা গান দিয়ে, কি একটা গান দিয়ে কাহিনী শেষ হলে নাম কনক্লুশন। অতঃপর তারা, কাহিনীতে বলা হয় অতঃপর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো গল্পের বাড়িতে, তাই না? জি, একটা নাটক হতে হলে, একটা উপন্যাস হতে হলে কেন সার্থক কেন সার্থক নয়। আপনি সাহিত্য সমালোচনা লিখবেন, বলছে বাজারের গদ বাঁধা বই পুস্তক দেখে সাহিত্য সমালোচনা কি তাই তো বোঝেন না। অনেকে বই লিখে ফেলেছে সাহিত্য সমালোচনা, কিন্তু সাহিত্য সমালোচনা কি বোঝে না। বুঝতে পেরেছেন? সাহিত্য সমালোচনা মানে এটা সাহিত্য আপনার কেন ভালো লেগেছে, কেন ভালো লাগেনি, ভালো লাগলে কেন ভালো লেগেছে, ভালো না লাগলে কেন লাগেনি, ভালো নাও লাগতে পারে। তো আমার ভালো লাগেনি এটা কোনো কথা নয়, ভালো না লাগলে কেন লাগেনি এটা বলতে হবে। ভালো লাগলে কেন, এর ভাষা ভালো, সংলাপ ভালো, তাই না, ছন্দ ভালো, অলংকার ভালো, চরিত্র জীবনমুখী বাস্তবমুখী, কেন ভালো লাগলো। প্রাসঙ্গিক ভাবে লেখক সম্পর্কে বললেন, প্রকাশ কাল ইত্যাদি ইত্যাদি বলা যাবে। একটা গ্রন্থ সম্পর্কে বলতে গেলে প্রথমে লেখক নিয়ে, তার প্রকাশ কাল নিয়ে ইত্যাদি কথা বলা যাবে, মূল চরিত্র নিয়ে বলা যাবে, মূল কাজটা কথা থাকে। গ্রন্থ সমালোচনার 5-6টি কিন্তু পর্ব থাকে। বিশেষ রিটেন পরীক্ষার্থীরা গ্রন্থ সমালোচনা আসবে, দ্বিতীয় পত্রে অবশ্যই থাকবে গ্রন্থ সমালোচনা। কেমনে লিখতে হয় আপনি লিখবেন প্রচলিত গাইড দেখে, লিখে তো খুব খুশি, একদম 2 পাতা লিখে তুস করে দিয়েছি, বইয়ে যা ছিল তাই লিখে দিয়েছি। ঘোড়ার ডিম পাবেন, পুচু পাবেন, 15-র মধ্যে 5 পাবেন, 4 পাবেন, 6 পাবেন। কেন? গ্রন্থ সমালোচনা কেমনে লিখতে হয় এটা আপনি জানেন না। আর আপনি কেন জানেন না? আপনি যে বই পুস্তকে দেওয়া আছে গ্রন্থ সমালোচনা না, ওটা গ্রন্থ সম্পর্কে আলোচনা করা আছে, এই হলো সেই হলো, এরপরে এই হলো, তার এটা হলো কাহিনী। এটা গ্রন্থ সমালোচনার একটা অংশ, কাহিনী। গ্রন্থ সমালোচনায় প্রথমে থাকবে ভূমিকা থাকবে, তারপরে কি লেখক সম্পর্কে থাকবে, তারপর কাহিনী থাকবে, চরিত্র থাকবে, তারপরে সমালোচনা থাকবে। সমালোচনা কেন ভালো লেগেছে, কেন ভালো লাগেনি। ম্যাক্সিমাম সাহিত্য সমালোচনার নামে প্রচলিত বই পুস্তকে যা দেওয়া আছে সবই কি ওটার কাহিনী, এই হলো এরপর এই হলো ওই হলো, তারপরে শুধু কাহিনী। এটা দিয়ে আপনি 15-র মধ্যে কি 3 পাবেন, স্রেফ 3। পরীক্ষক দয়া ধর্ম করে আপনাকে 5 দিবে। তো যাক, সেটা নিয়ে আপনি মহা খুশি থাকবেন, থাকেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি বুঝালাম যে নাটক লিখলো জি.সি. গুপ্ত, কীর্তিবিলাস 1852 সালে বাংলা সাহিত্যের প্রথম প্রকাশিত নাটক, কিন্তু এটা নাটক হয়নি। নাটক লিখেছেন জি.সি. গুপ্ত, আমরা বলছি এটা নাটক না, নাটকের মতো। নাটকের কি মতো। প্রথম নাটক যেটি হয়েছে সেটির নাম কি? ভদ্রার্জুন। বাংলা সাহিত্যের প্রথম নাটকের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম নাটকের নাম হচ্ছে ভদ্রার্জুন। কীর্তিবিলাস নাটক লেখা আছে, কিন্তু নাটক নামে লিখেছেন জি.সি. গুপ্ত, নাটক হয়নি। বুঝতে পারলেন? নাটক যেটা প্রথম হয়েছে, যেটাকে আমরা নাটক বলছি, সেটার নাম কি? ভদ্রার্জুন। কত সালে? ওই একই সালে, 1852 সালে। রচয়িতার নাম কি? তারাচরণ শিকদার। বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার কে? প্রথম নাটক রচনা করেছেন কে? প্রথম নাট্য রচয়িতার নাম কি? তারাচরণ শিকদার। আমি আবার বলছি, জি.সি. গুপ্ত 1852 সালে লিখেছে, এটাও 52 সালে, ওটি কিন্তু এটির আগে, ভদ্রার্জুনের আগে, কিন্তু ওটি নাটক নয়, নাটকের মতো, প্রায় নাটক, প্রায়। জি, আর ভদ্রার্জুন হলো নাটক, বাংলার সাথে প্রথম নাটক। কিন্তু ওই যে মানদণ্ডে হয়েছে, চলে, তাই না? বিয়ে করাই লাগবে, খুঁজে খুঁজে যা চান, যেমন চান, তাই না? এমএ পাস হতে হবে, চাকরি করতে হবে, বয়স হতে হবে 17-18, তাই না? চান না? জি, বিশেষ ক্যাডার হয়েছেন, ওই মেয়ে খুঁজতে গিয়ে মেয়ে চান কেমন? মেয়ে এমএ পাস হতে হবে, একটা সরকারি চাকরিও করবে, আর বয়স হচ্ছেন কি 17-18, হবে নাকি? মিলবে না, কিন্তু খোঁজেন আপনি, কারণ আপনি একটা পারফেক্ট মেয়ে চান, 18-19 বছর বয়স হবে, আবার চাকরিও করবে, এমএ পাসও করবে, তো সেটা হবে না। শেষে একটা কম্প্রোমাইজ করে যাই হোক মোটামুটি একটা নেবেন, চলে, মেয়ে কেমন যেন স্বপ্ন চলে, ভদ্র হয়েছে, চলে, মেয়ে আছে, ইয়ে করতে হবে। ভদ্রার্জুন হলো নাটক হয়েছে, মোটামুটি চলে, সফল না। তাহলে এটি নাটকে না, নাটকের মতো, মানে প্রায় নাটক।
ভদ্রার্জুন বাংলা সাহিত্যের কি প্রথম নাটক, কিন্তু সফল না, সার্থক না। প্রথম সফল বা সার্থক নাটকের নাম কি? শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক, প্রথম না, প্রথম সার্থক বা প্রকৃত নাটক, বাংলা সাহিত্যের প্রথম সার্থক বা প্রকৃত নাটকের নাম কি? শর্মিষ্ঠা। কত সালে? 1859। 1859 সালে। রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত। ফলে মধুসূদন হয়ে গেল নাটকের জনক। ওই যে জনকের যে প্রশ্নটি যে স্যার জনক, তাহলে মধুসূদন নাটকের জনক কেন? অর্থাৎ মধুসূদনের নাটক শর্মিষ্ঠা, এই নাটকটি প্রথম নাটকের যে বৈশিষ্ট্য, সকল বৈশিষ্ট্য মেনে, ক্রাইটেরিয়া মেনে, সকল গুণ সম্পন্ন নাটক হচ্ছে শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যের প্রথম সফল বা সার্থক নাটক কত সালে প্রকাশিত হয়েছে? 1859 সালে। প্রথম সফল বা সার্থক নাটকের নাম কি? শর্মিষ্ঠা। নাটকের জনককে মাইকেল মধুসূদন। শর্মিষ্ঠা কি জাতীয় নাটক? শর্মিষ্ঠা, ভদ্রার্জুন, কীর্তিবিলাস সবই পৌরাণিক নাটক। কি নাটক? পৌরাণিক। পৌরাণিক। বাংলা সাহিত্যের কীর্তিবিলাস কি জাতীয় নাটক? কি জাতীয়? পৌরাণিক। কোনটা আছে পৌরাণিক নাটক? রাজনৈতিক নাটক, ট্র্যাজেডি নাটক, তাই না? এরকম আছে না? কমেডি নাটক, ফার্স, অনেক রকম ভাগ আছে নাটকের। তো কীর্তিবিলাস, ভদ্রার্জুন, যেমন ভদ্রার্জুন সম্পর্কে, ভদ্রার্জুন কি? পৌরাণিক, পুরাণ। মহাভারতের সুভদ্রা এবং অর্জুন, মহাভারতের নায়ক অর্জুন এবং সুভদ্রার যে প্রণয় কাহিনী, অর্জুন এবং সুভদ্রার প্রণয় কাহিনী নিয়ে নাটক ভদ্রার্জুন। পৌরাণিক, প্রণয় উপাখ্যান। পৌরাণিক কিন্তু প্রেম কাহিনী, সুভদ্রা এবং অর্জুনের প্রেম কাহিনী। পৌরাণিক। পৌরাণিক মানে কি? বাস্তব মানুষের নাকার, পুরাণের কোন চরিত্র, পুরাণ ধর্মগ্রন্থের কোন চরিত্র নিয়ে রচিত নাটককে বলা হয় পৌরাণিক নাটক। যে শর্মিষ্ঠা, এটিও মহাভারতের একটি চরিত্র। শর্মিষ্ঠা মহাভারতের চরিত্র, মানে শর্মিষ্ঠা পৌরাণিক নাটক। শর্মিষ্ঠা কি জাতীয় নাটক? যদি বলে কি জাতীয়? পৌরাণিক। আচ্ছা, এখন দেখেন, এর আগে উমেশ চন্দ্র মিত্র নামক একজন লেখকের বিধবা বিবাহ নাটক একটা লেখা হয়েছে। উমেশ চন্দ্র মিত্রের বিধবা বিবাহ 1853 সালে। 1853 সালে একটা নাটক রচিত হয়েছে, যে নাটকটির নাম হচ্ছে বিধবা বিবাহ নাটক। বিধবা বিবাহ নাটক বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক। উমেশ চন্দ্র মিত্র। উমেশ চন্দ্র মিত্র। বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটকটির নাম কি? বিধবা বিবাহ নাটক। 1853 সালে বিধবা বিবাহ নাটক প্রকাশিত হয়, রচয়িতা উমেশ চন্দ্র মিত্র। ট্র্যাজেডি নাটক, কিন্তু ট্র্যাজেডি জনক কি তাহলে উমেশ চন্দ্র মিত্র? না, জনক না। কেন? এইটা ট্র্যাজেডি নাটক হয়েছে কোন মতে চলে আর কি, কিন্তু প্রথম সার্থক কৃষ্ণ কুমার। বিধবা বিবাহ নাটক বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক, যেটা 1853 সালে প্রকাশিত হয়েছে। বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটকের রচয়িতার নাম কি? উমেশ চন্দ্র মিত্র। নাটকটার নাম বিধবা বিবাহ নাটক। কিন্তু এটি কি সার্থক ট্র্যাজেডি? ট্র্যাজেডি জনক কমিশন না, এটি নাটক ট্র্যাজেডি হয়েছে, এখানে ট্র্যাজেডি করা হয়েছে, কিন্তু ট্র্যাজেডিটা মানসম্মত বা সাহিত্যিক গুণসম্মত হয়নি। প্রথম মানসম্মত সাহিত্যিক গুণসম্পন্ন ট্র্যাজেডি কোনটি? কৃষ্ণ কুমারী। কৃষ্ণ কুমারী। কৃষ্ণ কত সালে? 1860 সালে। কৃষ্ণ কুমারী নাটক 1860 সালে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি। বাংলা সাহিত্যের প্রথম না, প্রথম কি সার্থক বা প্রকৃত ট্র্যাজেডি কৃষ্ণ কুমারী। রচয়িতাকে মাইকেল মধুসূদন। ফলে ট্র্যাজেডির জনক মাইকেল। এখন দেখেন, এই যে উমেশ চন্দ্র মিত্র, এই ভদ্রলোকের বিধবা নাটক যদি মানসম্মত হতো, ওই যে ক্রাইটেরিয়া যে নাটকের আছে, মানদণ্ড আছে, নাটকের মানদণ্ড, নাটকের মানদণ্ড কারা বানিয়েছে? গ্রিক নাট্যকাররা। এই যে নাটকের মানদণ্ড, এটা কি আমাদের মন গড়ানো না ভাই? এটা গ্রিক নাট্যকার, গ্রিসের যে কলা কৈবল্যবাদ বলি আমরা, গ্রিসের নাট্যকার বা গ্রিসের সাহিত্যিকরা মূলত যে অ্যারিস্টটল, প্লাটো, বুঝতে পারলেন, সফোক্লিস, এরা মূলত এই নাট্যকলা কিংবা কাব্যকলার জন্য তারা যে ক্রাইটেরিয়া দিয়েছে, সেই ক্রাইটেরিয়া যদি বিধবা নাটকে সার্থক হতো, তাহলে ট্র্যাজেডি জনক কিন্তু উমেশ চন্দ্র মিত্র তো হয়নি। তিনি ট্র্যাজেডি লিখলেন, ট্র্যাজেডি হয়েছে কিন্তু ভালো হয়নি। প্রথম ট্র্যাজেডি বিধবা নাটক,
রচিত উমেশচন্দ্র, কিন্তু প্রথম প্রকৃত সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী রচিত মাইকেল মধুসূদন দত্ত। তাদের নাটকের জনক ট্র্যাজেডির জনককে মাইকেল মধুসূদন। এখন কৃষ্ণকুমারী কি জাতীয় নাটক? এখন দেখবেন আপনি কনফিউশনে পড়বেন, বিপদে পড়ে যাবেন। কেন বিপদে পড়বেন? দেখবেন কোন বইয়ে দেওয়া আছে কৃষ্ণকুমারী একটি ট্র্যাজেডি নাটক, দু একটি বইয়ে দেওয়া আছে ঐতিহাসিক নাটক। এখন আপনি তো গেছেন স্যার ট্র্যাজেডি নাটক আবার ঐতিহাসিক নাটক, এক বইয়ে দেওয়া আছে ট্র্যাজেডি নাটক, এক বইয়ে দেওয়া আছে ঐতিহাসিক নাটক, আমি কি উত্তর দিব? আসলে উত্তর দুটোই ঠিক, দুটোই কারেক্ট। এটি ট্র্যাজেডি, কিন্তু ট্র্যাজেডির বিষয়টা কি? ট্র্যাজেডি অনেক রকমের হয়। একটা বানানো ট্র্যাজেডি, আমি আমার প্রেমিকাকে নিয়ে বানালাম। আরেকটা ইতিহাস, যেমন সিরাজউদ্দৌলা নাটকও কিন্তু ট্র্যাজেডি, সিকান্দার আবু জাফরের সিকান্দার, কিন্তু ঐতিহাসিক ট্র্যাজেডি, ইতিহাসের কোন কাহিনী থেকে যে ট্র্যাজেডি সেটা ঐতিহাসিক ট্র্যাজেডি। কৃষ্ণকুমারের ট্র্যাজেডি কিন্তু কি জাতীয় ট্র্যাজেডি? ঐতিহাসিক। আসলে কৃষ্ণকুমারী ঐতিহাসিক নাটক না। তো দু একটি বই যারা বিভ্রান্ত করে, বুঝতে পারে না বা বোঝাতে পারে না, বা আপনারা বোঝেন না, তা হতে পারে লেখক বোঝাতে পারেনি অথবা আপনি বোঝেননি। আসলে কৃষ্ণকুমারী ঐতিহাসিক নাটক না, কৃষ্ণকুমারী ট্র্যাজেডি নাটক। কিন্তু কি জাতীয় ট্র্যাজেডি? কি জাতীয়? তো ট্র্যাজেডিটির নাম হচ্ছে ঐতিহাসিক ট্র্যাজেডি। মানে এই ট্র্যাজেডিটি ওই সকিনা আর আক্কাসের না। সকিনা আক্কাসকে ভালোবাসে, আক্কাসের বাপ মা মেনে নিল না, দুজন বলে চলো জান আমরা ছাদ থেকে লাফ দিব, এবং ছাদ থেকে লাফ দিল, দিয়ে এটিও ট্র্যাজেডি, কল্পিত বানানো সাধারণ ট্র্যাজেডি। আর ইতিহাসের কোন কাহিনীকে নিয়ে ঐতিহাসিক সত্যতার ভিত্তিতে যে ট্র্যাজেডি, সেটা নাম ঐতিহাসিক ট্র্যাজেডি। কৃষ্ণকুমারী কি জাতীয় ট্র্যাজেডি? ঐতিহাসিক ট্র্যাজেডি। সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা কি জাতীয় ট্র্যাজেডি? ঐতিহাসিক ট্র্যাজেডি। কাজে কৃষ্ণকুমারী ঐতিহাসিক কোন ট্র্যাজেডি নাটক স্যার, কোনো কনফিউশন নাই। আপনি বোঝেন না অথবা লেখক আপনাকে বোঝাতে পারেনি, এটাই কনফিউশন। যেই বই আপনি পড়েন প্রচলিত বই, সেই বইওয়ালা আপনাকে হয় বোঝাতে পারেনি অথবা আপনি বুঝতে ব্যর্থ হয়েছেন। কোনো কনফিউশন, কিছু দ্বিমত আছে। আমি আবার বলছি, বাংলা সাহিত্যের ক্লাস কিছু জিনিস দ্বিমত, যে শহীদুল্লাহ বলেছেন এরকম, সেটা তো দ্বিমত, কনফিউশন না, সেটা দ্বিমত। আমি বলছি যে বাংলাদেশে খুবই গণতন্ত্র আছে, বাংলাদেশ গণতন্ত্রে ভরপুর, বাংলাদেশে বাক স্বাধীনতা আছে। আর আমার এক সহকর্মী বলছে ধর্মীয় কিসের বাক স্বাধীনতা? বাংলাদেশ কোনো বাক স্বাধীনতা নাই, কোনো গণতন্ত্র নাই, কোনো দেশে কিচ্ছু নাই, দেশে একটা ষড়যন্ত্র চলছে। এটা মতবাদ। একই দেশ একইভাবে চলছে, একইভাবে শাসন ব্যবস্থা চলছে, একইভাবে দিন যাপন করছেন, অথচ আমি বলছি দেশে গণতন্ত্রে ভরপুর, মানুষের বাক স্বাধীনতা ব্যাপক, নির্বাচনের স্বাধীনতা অমুক, রাজনৈতিক স্বাধীনতা প্রচুর। আর একই দেশে একই সময় একই আরেকজন মানুষ বলছেন না, কোনো না। এটা হচ্ছে মানুষের মত আদর্শ, আইডিওলজি, সেটির ভিন্নতা থাকতে পারে। কিন্তু কোনো জিনিস কনফিউশন স্যার, এইটা না, এটা কনফিউশন না যে অমুকের মতে কি তমুকের মতে কি, সেটা আলাদা। কিন্তু এইগুলোকে আপনার কনফিউশন কেন ভাবেন? যে হয় আপনি বোঝেন না অথবা কৃষ্ণকুমারী কি জাতীয় নাটক? সিম্পল উত্তর ট্র্যাজেডি নাটক। হ্যাঁ, কি জাতীয় ট্র্যাজেডি? ঐতিহাসিক ট্র্যাজেডি, ঐতিহাসিক নাটক না, ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক। জি, থ্যাংক ইউ। তাহলে এখন এই কথাটি আমরা একই ক্ষেত্রে বলতে পারি। দেখেন কি আমরা বলতে পারি, ওই যে এখন বলছিলাম যে গদ্য সূচনা করেছে উইলিয়াম ক্যারি। বাংলা সাহিত্যে গদ্যের সূচনা ঘটিয়েছে কি? উইলিয়াম ক্যারি গদ্যের সূচনা ঘটিয়েছে, শুরু করেছে। বাংলা সাহিত্যের প্রথম গদ্য রচয়িতা বা গদ্যের সূচনাকারী, বা কার হাতে গদ্য রচিত হয়, কার হাতে গদ্য সূচিত হয়, প্রশ্ন নানান ভাবে আসবে, নানান ভাবে ঘুরাবে। কারণ কি? কারণ এটা মডারেশন। পরীক্ষকের কাজ হচ্ছে যে পিএসসির পরীক্ষক, তার দায়িত্ব কি ভাই? আপনার দায়িত্ব পড়া, আর ওনার দায়িত্ব কিভাবে প্রশ্নকে মডারেট করা যায়, আপ টু ডেট করা যায়। তথ্য তো আপ টু ডেট করতে পারবে না, তথ্য তো ইতিহাস তো একই, গ্রন্থ তো একই, তাহলে এটা মডারেট করে একটু ঘুরিয়ে পেছিয়ে দেয় যাতে আপনি আটকে যান। বাংলা সাহিত্যের প্রথম গদ্যের রচয়িতা, ঠিক আছে, গদ্যের প্রচেষ্টা কার হাতে, গদ্যের সূচনা কার হাতে, গদ্যের শুরু কার হাতে, কোন প্রতিষ্ঠানের হাতে? ফোর্ট উইলিয়াম কলেজ। কোন প্রতিষ্ঠানের হাতে? ফোর্ট উইলিয়াম কলেজ। কিন্তু কার হাতে? তার হচ্ছে উইলিয়াম ক্যারি। উইলিয়াম ক্যারি কি গদ্যের জনক না? ওই যে তার গদ্যগুলি গদ্য হয়েছে চলে, কিন্তু কি ওই যে মেয়ে কেমন চলে, কিন্তু আমার যেমন মন মতো যেমন চেয়েছে একদম 100 তেমন না। তাহলে উইলিয়াম ক্যারির গদ্য হয়েছে, কিন্তু সার্থক নয়, প্রকৃত মানসম্মত নয়। প্রথম মানসম্মত প্রকৃত সার্থক গদ্যের রচয়িতা বা সার্থক গদ্যের স্রষ্টা বা প্রকৃত গদ্যের স্রষ্টা তথা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং বিসিএস এই ভদ্রলোক অতি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে প্রায় সকল বিসিএস এর প্রিলিও কোনো জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে প্রশ্ন আসবে। এসসির যে 11-12 জন লেখক তালিকা আছে, বুঝতে পারলেন? আমি আবার বলছি,
বাংলাদেশে এমন কোন পরীক্ষা, বিশেষ করে বিসিএস এ প্রিলিমিনারি থিওরিতে, যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে প্রশ্ন থাকে, হয় প্লেতে থাক শকুন্তলা কার লেখা, সীতার বনবাস কার লেখা, আখ্যান মন্দিরের রচয়িতাকে, ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারলেন? না না, রিটার্নে আসবে যে বিদ্যাসাগর কি সমাজ সংস্কারক না সাহিত্য সংস্কারক, যুক্তি দাও। রিটার্ন আসবে বিদ্যাসাগর সমাজ সংস্কারক না সাহিত্য সংস্কারক, কিংবা সমাজ সংস্কারক বিদ্যাসাগরের পরিচয় দাও। আপনি তো জানেন বিদ্যাসাগর সাহিত্যিক, সাহিত্যিক ছোট, বিদ্যাসাগর সমাজ সংস্কারক বেশি বড়। তাই সমাজ সংস্কারক বিদ্যাসাগরের পরিচয় দাও, আপনাকে পরিচয় দিতে আলোচনা করতে হবে। গ্রন্থ কিভাবে পরিচয় দিবেন? উনি জনগণের সেবা করেছেন, উপকার করেছেন, রিলিফ ত্রাণ, এগুলো না। তিনি এভাবে ত্রাণ বিতরণ করে জনসেবা করেননি। গণজাগরণ করেছেন কিসের মধ্যে দিয়ে? সাহিত্যের মধ্যে। কোন কোন সাহিত্যের মধ্যে দিয়ে করেছেন সেগুলো উল্লেখ করতে হবে। তাহলে বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথম সার্থক গদ্যের দৃষ্টান্ত কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক বা প্রকৃত গদ্যের দৃষ্টান্ত কোনটি? বেতাল পঞ্চবিংশতি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক বা প্রকৃত গদ্য, বাংলা সাহিত্যের প্রথম সার্থক বা প্রকৃত গদ্য কোনটি? বেতাল পঞ্চবিংশতি। রচয়িতাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কত সালে? 1847। দেশভাগের 100 বছর পূর্বে, 1947 সালে দেশভাগ, তাই তো? এটা মনে থাকবে তো, দেশভাগের 100 বছর পূর্বে 1847 সালে বেতাল পঞ্চবিংশতি। যেটি আসলে বিদ্যাসাগরের মৌলিক রচনা নয়, অনুবাদ। বৈতাল পঁচিশি, হিন্দি ভাষায় রচিত বৈতাল পঁচিশি নামক একটি গ্রন্থের কি অনুবাদ। পঁচিশি মানে 25, পঞ্চবিংশতি মানে 25। বেতাল নামক একজনের 25টি গল্প। বেতাল পঞ্চবিংশতি, বেতাল নামক একজন ব্যক্তির 25টি গল্পের সমন্বয়ে। এটি মূলত হিন্দি ভাষায় লেখা ছিল বৈতাল পঁচিশি নামে, যেখান থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেছেন? অনুবাদ করেছেন। রিটেন পরীক্ষার্থীদের যারা, তারা ভালো করে শুনে আসবে। অনুবাদ সাহিত্যে বিদ্যাসাগরের কৃতিত্ব আলোচনা করো, অনুবাদ সাহিত্যে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। অনুবাদ বিদ্যাসাগর এই শিরোনামে একটি নিবন্ধ লেখো। অনুবাদক বিদ্যাসাগর এই শিরোনামে একটি নিবন্ধ লেখো। অনুবাদ বিদ্যাসাগরের পরিচয়, অনুবাদক বিদ্যাসাগরের পরিচয়। বিদ্যাসাগরের অধিকাংশ লেখার অনুবাদ, অধিকাংশ, তাই না? সীতার বনবাস অনুবাদ না, যে রামায়ণের অনুবাদ। সীতার বনবাস বিদ্যাসাগরের বিখ্যাত লেখা, অনুবাদ। কিসের অনুবাদ? রামায়ণের। শকুন্তলা সংস্কৃত, কালিদাসের শকুন্তলমের অনুবাদ। এগুলো আপনাকে লিখতে হবে। যখন অনুবাদ সাথে পরিচয় দেবে, অনুবাদক হিসেবে বিদ্যাসাগরের কৃতিত্ব, অবদান, তখন আপনাকে লিখতে হবে যে তিনি, বিদ্যাসাগর যদিও বাংলা ভাষার সাহিত্যিক, কিন্তু তিনি মৌলিক গ্রন্থ কিছু লিখেছেন। মৌলিক গ্রন্থ লিখলেও তার বেশিরভাগ গুরুত্বপূর্ণ লেখাগুলি কি কোন কোন ভাষার অনুবাদ। শকুন্তলা বিখ্যাত গ্রন্থ বিদ্যাসাগর, কিন্তু এটি বিদ্যাসাগরের লেখা না, মূলত লেখাকার মহাকবি কালিদাস, সংস্কৃত ভাষার সবচেয়ে বড় কবি কালিদাসের শকুন্তলম এই গ্রন্থ থেকে তিনি অনুবাদ করেন শকুন্তলা। সীতার বনবাস, তাই না? বাল্মীকির যে রামায়ণ, কিংবা কেউ কেউ বলেন ভবভূতির উত্তর রামচরিত। বাল্মীকির রামায়ণ এটিও কেউ বলেছেন, আর রামায়ণ থেকে ভবভূতি নামক একজন লেখক লিখেছিলেন উত্তর রামচরিত। উত্তর রামচরিত থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার এই সীতার বনবাসের কাহিনী, কিভাবে সীতাকে বনবাস দেওয়া হয়েছিল, কোথায় রাখা হলো, কি করা হয়েছিল তার সাথে, সীতার বনবাস। তার যে ভ্রান্তি বিলাস, বিদ্যাসাগরের লেখা ভ্রান্তি বিলাস, কিন্তু অনুবাদ, কিছু অনুবাদ কমেডি অফ এরর্স, কমেডি অফ এরর্স, শেক্সপিয়ারের বিখ্যাত নাট্যকার শেক্সপিয়ার কমেডি অফ এরর্স, তাই না? তো এই যে আমরা বলছিলাম যে তাহলে বিদ্যাসাগর, তাহলে সমাজ সংস্কৃত বিদ্যাসাগর আপনাকে জানতে হবে, অনুবাদ হিসাবে বিদ্যাসাগর আপনাকে জানতে হবে, মৌলিক সাহিত্যিক বিদ্যাসাগর। হ্যাঁ, মৌলিক সাহিত্য লেখেনি তাহলে শুধু অনুবাদই করেছে না, সমাজ সংস্কারই করেছে। মৌলিক সাহিত্য, শ্রেষ্ঠ মৌলিক সাহিত্য কি? প্রভাবতী সম্ভাষণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সর্বশ্রেষ্ঠ মৌলিক সাহিত্যের নাম কি? প্রভাবতী সম্ভাষণ। বুঝতে পারলেন? আরো বেশ কয়েকটি মৌলিক সাহিত্য আছে। তার যে শিক্ষামূলক গ্রন্থগুলি, কিছু কিছু শিক্ষামূলক গ্রন্থ, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, এই জাতীয় কিছু ব্যাকরণ বই আছে যেগুলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি। তারপর আপনারা জানেন যে বিদ্যাসাগর বর্ণ পরিচয়, জানেন না? এই যে আমরা ছোটবেলা থেকে অতে অজাগরকে আসছে তেরে, আতে আমটি আমি খাবো পেরে, ইতে ইঁদুর ভায়া ভয়ে মরে, ঈগল পাখি আসছে তেরে, এই যে ছোটবেলা থেকে শত বছর ধরে আমরা পড়ছি, এগুলো মূলত কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। বইটার নাম ছিল বর্ণ পরিচয়। বর্ণ পরিচয়, বোধোদয়।
এই যে শিশু পাঠ্য গ্রন্থগুলি বিদ্যাসাগরের মৌলিক রচনা, মানে বিদ্যাসাগরের মৌলিক রচনাগুলির পরিচয় দাও বা বিদ্যাসাগরের মৌলিক রচনাগুলির উল্লেখ করো, তাহলে আপনাকে জানতে হবে যে কোনগুলি বিদ্যাসাগরের মৌলিক, কোনগুলি অনুবাদ, কোনগুলি সমাজ সংস্করণ। খালি এক টানা পড়ে যান, এক টানা ওই যেভাবে দেওয়া আছে বইয়ে পড়বেন, কিন্তু কাজ হবে না। অল্প পড়বেন, বুঝে শুনে পড়বেন, বুঝে অনুভব করে পড়বেন, কাজে লাগবে। অযথাই খালি আজকে পড়ে, আজকে রাত্রে একদম পড়ে সব তুষ করে ফেলাবো, কোনো লাভ হবে। পড়ার মধ্যে যদি সিস্টেম না থাকে, পড়ার মধ্যে যদি পদ্ধতি না থাকে, বুঝে যদি না পড়েন, অ্যাডাল্ট লার্নিং, চাইল্ড লার্নিং না। যে আমার কোন কবিতার 8 লাইন মুখস্থ লেখা, এবার মুখস্থ করা আছে, দাঁড়িয়ে পড়ছে লিখতে পারে মুখস্থ, সেই ফার্স্ট বয়। এটা চাইল্ড এডুকেশন। আর আপনারা যে পর্যায়ে আছেন, জবের যে পরীক্ষা, আপনার কি অ্যাডাল্ট লার্নিং, অ্যাডাল্ট এডুকেশন, সেখানকার পড়ার পদ্ধতি ভিন্ন। যাই হোক, তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি, বিদ্যাসাগরের প্রথম যে গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি, সেটি হলো বাংলা গদ্যের প্রথম কি সার্থক নমুনা, প্রথম বা প্রকৃত গদ্যের নমুনা। এখন দেখেন, এখন এইভাবে যে বললাম, তাহলে গদ্যের সূচনা ঘটালো ফোর্ট উইলিয়াম কলেজ, সূচনা প্রতিষ্ঠান ফোর্ট উইলিয়াম কলেজ, কার হাত ধরে? তাহলে বলবেন উইলিয়াম ক্যারি। আর সার্থক গদ্যের জনককে বা গদ্যের স্রষ্টাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর গদ্যকে প্রথম পাঠ্য বইয়ের বাইরে প্রথম গদ্য লেখেন কে? পাঠ্য বইয়ের বাইরের প্রথম গদ্যের রচয়িতা বিদ্যাসাগরের আগে উইলিয়াম ক্যারি এবং বিদ্যাসাগরের মাঝে আরেকজন ব্যক্তি গদ্য লিখেছে। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত উইলিয়াম ক্যারি সহকারী রামনাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যাঙ্গ, এরা তো গদ্য লিখেছে। কেন? ওই যে ফোর্ট উইলিয়াম কলেজে পড়াবে তাই। উইলিয়াম ক্যারি গদ্য কেন লিখেছে? এমনি না, শখের বসে না। কেন? ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্র যে পড়বে, পড়ার জন্য তো বই লাগবে, সেই জন্য তারা বই লিখেছে। নিজে লিখেছে, অন্য পণ্ডিতদের দিয়ে লিখেছে। তারপর তো বিদ্যাসাগর জনক, কিন্তু বিদ্যাসাগর এবং ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতের মাঝে আরেকজন ব্যক্তি প্রবন্ধ লিখেছে, যার সম্পর্কে বলা হয় যে পাঠ্য বইয়ের বাইরে প্রথম গদ্য রচনা করেন কে? পাঠ্যপুস্তকের বাইরে বা পাঠ্যসূচির বাইরে প্রথম গদ্য রচনা করেছেন কে? রাজা রামমোহন রায়। রাজা পাঠ্যসূচির বাইরে বা পাঠ্যপুস্তকের বাইরে প্রথম গদ্য রচনা করেন কে বা গদ্যের রচয়িতা কে? রাজা রামমোহন রায়। তার যে বেদান্ত গ্রন্থ, বেদান্ত 1815 সালে গ্রন্থ প্রকাশিত বেদান্ত, পাঠ্যসূচির বাইরে প্রথম বই বাংলা গদ্য, পাঠ্যসূচির বাইরে। তার মানে ফোর্ট উইলিয়াম কলেজে 1801 থেকে শুরু করে 1814-15 সাল পর্যন্ত যত বই লেখা হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজে, সবগুলোর উদ্দেশ্য ছিল যে ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্রদের একাডেমিক বই পড়ার বই হিসাবে, তারা পড়বে, ছাত্ররা যাতে পড়তে পারে সেজন্য। কিন্তু একেবারে মানে পড়াশোনার বাইরে সাধারণ গদ্য পাঠকদের জন্য যিনি প্রথম গদ্য লিখেছেন, পাঠ্যপুস্তকের বাইরের প্রথম গদ্য রচয়িতার নাম কি? রাজা রামমোহন রায়। এই ভদ্রলোকের জন্ম মৃত্যু সর্বোপরি জরুরি একটু মনে রাখবেন, 1772 থেকে 1833 হুগলিতে জন্মেছেন। জি, রামমোহনের জন্ম কত সালে? 1772, মৃত্যু কত সালে? 1833 সালে। তার লেখা বেদান্ত প্রবন্ধ গ্রন্থটি বাংলা ভাষা পাঠ্যপুস্তকের বাইরে লেখা প্রথম কি গদ্য গ্রন্থ। আর বাংলা চলিত রীতির গদ্যের সূচনাকারী কে বা চলিত রীতির গদ্যের স্রষ্টাকে বা বাংলার সাথে চলিত রীতির প্রচলনকারীকে, প্রচলন ঘটনকে? তার উত্তর আপনারা জানেন সবাই, তুমি বলছি প্রমথ চৌধুরী। চলিত রীতির গদ্যের জনক, চলিত রীতির গদ্যের জনক, চলিত রীতির গদ্যের জনক বা বাংলা চলিত রীতির কি স্রষ্টা বা বাংলা চলিত রীতি কার হাত ধরে সাহিত্য আসরে আবির্ভূত হয়? তার উত্তর প্রমথ চৌধুরী। কত সালে বাংলা সাহিত্য বা বাংলা গদ্যের চলিত রীতি চালু হয়? 1914 সালে। সবাই জানেন, এত গুরুত্বপূর্ণ কোশ্চেন, এতবার সালের কোশ্চেন এসেছে। যারা জব সলিউশন মার্কার ছাত্রগণ এই বইটা বেশি বেশি পছন্দ করেন, তাদের কাছে খুবই কমন। জি, চলিত রীতি চালু হয় কত ছিল? 1914 সালে। কোন পত্রিকার মধ্য দিয়ে? সবুজ পত্র। এই সবুজ পত্র পত্রিকাকে বলা হয় বাংলা চলিত রীতির মুখপত্র। বাংলা চলিত রীতির কি মুখপত্র পত্রিকা কোনটি? সবুজ পত্র। কত সালে? 1914 সালে। সম্পাদকে প্রমথ চৌধুরী। তো পত্র পত্রিকা বাংলার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি নিয়ে আমি পরে অন্য একদিন কথা বলবো।
আমরা গদ্যে ছিলাম, তাই না? তাহলে যে প্রশ্নটা আপনারা করছিলেন যে কেন গদ্য লিখলো উইলিয়াম ক্যারি, সূচনা করলো, তারপরে আরো রামরাম বসু লিখলো, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লিখলো, গোলকনাথ শর্মা লিখলো, চণ্ডীচরণ মুন্সী লিখলো, অনেকেই লিখলো, বিদ্যাসাগরের আগে না হলেও গোটা 20 জন বাংলা সাহিত্যে গদ্য লিখেছে, তার একটা জনক হয়নি। কেন? জনক হতে হলে যে ক্রাইটেরিয়া লাগবে, যে গুণ লাগবে, মান লাগবে, বিদ্যাসাগরের আগে কারো লেখা সে মানগুলি কি ছিল না। জি, ধন্যবাদ। এখন আমরা এট এ গ্লান্স ফোর্ট উইলিয়াম কলেজের কয়েকজন পণ্ডিত এবং তাদের লেখা গ্রন্থগুলির নাম আমি জানি, যেগুলো প্রচলিত বই পুস্তকে পাবেন। আর যদি বলেন যে না স্যার দরকার নাই, কারণ আমরা এগুলি তো পাবোই, একটু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সব বই যেহেতু আছে, কাজে আমি আলোচনা না করলে সমস্যা নাই। রিটেনেও আসবে, পিলিতে আসবে। রিটেনে কেন আসবে? ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ও তাদের লেখা গ্রন্থগুলি উল্লেখ করে। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ও তাদের রচিত গ্রন্থগুলি উল্লেখ করে। কিংবা বলবে ফোর্ট উইলিয়াম কলেজের দুজন পণ্ডিত ও তাদের দুটি গ্রন্থ উল্লেখ করে। কিংবা বলবে রামরাম বসুর পরিচয় দাও, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের পরিচয় দাও, উইলিয়াম ক্যারির পরিচয় দাও। এভাবে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত এবং তাদের লেখা গ্রন্থগুলি আসতে পারে। তো যেহেতু আমার বললাম যে কমন তথ্য সব বইয়ে দেওয়া আছে, তো কাজে আমি তাহলে যাচ্ছি না। আর এই ফোর্ট উইলিয়াম কলেজের যে গ্রন্থগুলি প্রকাশিত হয়েছিল সবগুলি একটা প্রতিষ্ঠান থেকে, তার নাম কি? শ্রীরামপুর মিশন। এই মিশনটা মূলত ছিল খ্রিস্টান পাদ্রীদের, যার দায়িত্বে ছিল উইলিয়াম ক্যারি। খ্রিস্টান পাদ্রীদের প্রেস ছিল শ্রীরামপুর মিশন প্রেস। ফোর্ট উইলিয়াম কলেজের যে গ্রন্থগুলি, সেই গ্রন্থগুলি মূলত প্রকাশিত হতো কোথা থেকে? প্রকাশিত ছিল কোন প্রতিষ্ঠান থেকে? শ্রীরামপুর মিশন প্রেস। জি, তাহলে আমি ওইদিকে না যাই, আপনারা যেহেতু তথ্য পাবেন। এখন দেখেন, আমরা বললাম যে বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস লিখলো, মনে আছে? প্যারিচাঁদ মিত্র, আলালের ঘরে দুলাল। বাংলা সাহিত্যের প্রথম নাটকের প্রথম উপন্যাসের নাম কি? আলালের ঘরে দুলাল। ঠিক তো? কত সালে? এটি 1858 সালে। বাংলা সাহিত্যের প্রথম নাটক, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল কত সালে? 1858 সালে। রচয়িতাকে প্যারিচাঁদ মিত্র। কিন্তু তিনি কি জনক? জনক কেন জনক না হয়েছে? মানদণ্ডে পাশ করেনি, পাশ করেছে 80 পায়নি, স্টার পায়নি। জি, পাশ করেছে বলে তো প্রথম উপন্যাস, কিন্তু মানসম্মত এ প্লাস পায়নি। এ প্লাস পেয়েছে যে নাটকটাতে মানসম্মত বা প্রকৃত বা সার্থক নাটকের নাম কি? সেটি আপনারা জানেন। এগুলো কমন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুর্গেশ নন্দিনী কত সালে? 1864 সালে। 64 থেকে 65 সালে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক বা প্রকৃত উপন্যাসের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী, 1865 সালে। রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে উপন্যাসের জনককে বঙ্কিম, এটা জানেন। কিন্তু এই আলালের ঘরে দুলালের আগেও উপন্যাস লেখা হয়েছে। আলালের ঘরে দুলালের আগেও যে উপন্যাস আছে সেটা কি জানেন? জানেন কেউ কেউ? আমি বলছিলাম যে জানেন এমন এক, অনেক নিশ্চয়ই যাকে বিশেষ যারা ফলো করছেন যে সাইট, অনেক চৌকস, অনেক মানে মেধাবী শিক্ষার্থী যারা জানেন আলালের ঘরে দুলাল তো প্রথম নাটক। কিন্তু এর আগে উপন্যাস, এর আগে একটা লেখা আছে উপন্যাসের না, উপন্যাসের মতো, প্রায় উপন্যাস। ওই যে আমরা যেমন কি ওই যে ভদ্রার্জুনের পূর্বের জি.সি. গুপ্তের কীর্তিবিলাস বলেন নাটক না, নাটকের মতো, প্রায় নাটক। আলালের ঘরে দুলালের পূর্বে একটি কাহিনী লেখা হয়েছে যেটি উপন্যাস না, উপন্যাসের মতো, প্রায় উপন্যাস। সেটির নাম কি? ফুলমণি ও করুণা বিবরণ। গ্রন্থটির নাম লিখে নেন, ফুলমণি ও করুণার বিবরণ। ফুলমণি ও করুণার বিবরণ। ফুলমণি ও করুণার বিবরণ। এর সালটি আমি একটুখানি ডাউটে আছি, আপনারা মেবি 56 বা 57, আমি 1856 বা 57, আমার একদম পারফেক্ট এই মুহূর্তে মনে আসছে না, কারণ আমি আপনাদের ভুল মানে এবার দ্বিমত আমার মনে না, বিভ্রান্তিও না, মানে আমার নিজেরই মনে নাই। 1856 বা 57 সালে মেবি, মানে আমি দুটো অনেক কনফিউজ, আপনি একটু দেখবেন, পাবেন তথ্যটি। জি, এই যে দুলাল আর আলালের দুলালের পূর্বে 1-2 বছর আগে যে গ্রন্থটি ফুলমণি ও করুণার বিবরণ, ফুলমণি ও করুণার বিবরণ, এটি উপন্যাসের মতো। তাই প্রশ্ন কেমন হবে যে প্রায় উপন্যাস কোনটি? না, প্রায় উপন্যাস কোনটি এইভাবে প্রশ্ন করবে এমন যে বাংলা সাহিত্যে উপন্যাসের লক্ষণ আক্রান্ত প্রথম গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যে
উপন্যাসের লক্ষণ আক্রান্ত প্রথম গ্রন্থ কোনটি? কিংবা একটু সহজ করে বলতে পারে যে বাংলা সাহিত্যে উপন্যাসের লক্ষণ দেখা দিয়েছিল প্রথম কোন গ্রন্থ? উপন্যাস কিন্তু না, উপন্যাসের কি লক্ষণ? জ্বর না, জ্বর জ্বর ভাব, মানে জ্বর না, একটা হলো জ্বর আর একটা হলো সেই রকম জ্বর 103 হেভি জ্বর, আর আমার জ্বর, আর একজনের কি জ্বর জ্বর, মানে জ্বর না আসলে জ্বরের মতো। ফুলমনের পুরাণ বিবরণ নাটকের উপন্যাসের লক্ষণ আক্রান্ত, উপন্যাসের কি লক্ষণ দেখা দিয়েছিল, উপন্যাস হয়নি কিন্তু একটু একটু কাহিনী বা চরিত্র বা ঘটনা দেখা দিয়েছিল। রচয়িতাকে অ্যানা ক্যাথরিন ম্যালেন্স, পর্তুগিজ মিস অ্যানা ক্যাথরিন ম্যালেন্স বা কোনো মুলেন্স, যেহেতু পর্তুগিজ নাম বাংলায় উচ্চারণ করতে গিয়ে অনেকে একটু দ্বিমত ঘটিয়েছেন, আসলে মালটা একই, মানে নামটা একই, অ্যানা বা কোনো বলে হ্যানা ক্যাথরিন, আমি অ্যানাই বলে অ্যানা ক্যাথরিন ম্যালেন্স বা মুলেন্স, পর্তুগিজ খ্রিস্টান মিস, যিনি এদেশে এসেছিলেন কেন? খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে। যেটা উইলিয়াম কেরু এসেছিলেন যেই কাজে, পর্তুগিজরা এদেশে একদল এসেছিল ব্যবসা করার জন্য, আরেক দল এসেছিল খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য। যে উইলিয়াম কেরি, তারপরে যে অ্যানা ক্যাথরিন ম্যালেন্স, এরা মূলত খ্রিস্ট ধর্ম প্রচার। ওকে, তো নামটা যদি কেউ লিখে নিতে চান তাহলে অ্যানা ক্যাথরিন ম্যালেন্স, অ্যানা ক্যাথরিন ম্যালেন্স। আবার বললাম কোনো ভাই অ্যানা থেকে লেখছে হ্যানা ক্যাথরিন ম্যালেন্স থেকে মুলেন্স। আসলে যেহেতু উচ্চারণটা পর্তুগিজ, অনেক সময় ইংরেজি শব্দ রকম উচ্চারণ করতে গিয়ে একটু এদিক ওদিক হতে পারে, তো সমস্যা নামটা এটা রাখবেন। ফুলমণিও কোন রচয়িতাকে অ্যানা ক্যাথরিন ম্যালেন্স। অ্যানা ক্যাথরিন ম্যালেন্স রচিত গ্রন্থ কোনটি? ফুলমণি করুণার বিবরণ। এটি উপন্যাসের লক্ষণ আক্রান্ত প্রথম গ্রন্থ। ক্লিয়ার? আচ্ছা, দুর্গেশ নন্দিনীর আর আলালের ঘরে দোলাটা লেখা হয়েছিল কলকাতার আঞ্চলিক ভাষায়, এবং যেটি আঞ্চলিক ভাষায় লেখা প্রথম উপন্যাস, চলিত ভাষায় না। কিন্তু চলিত ভাষায় হলে তো চলিতটিতে জনক হয়ে যেত প্যারিসাদ মিত্র। প্যারিসাদ মিত্রের প্রকৃত নাম কি? টেকচাঁদ ঠাকুর, সেটা জানেন আপনারা, তবু বলছি। প্যারিসাদ মিত্র ভদ্রলোকের নাম না, প্যারিসাদ মিত্রের নামে তিনি লিখতেন, তার আসল নাম কি ছিল? টেকচাঁদ ঠাকুর। প্যারিসাদ মিত্রের প্রকৃত নাম কি? টেকচাঁদ ঠাকুর। জি, তার লেখা আলালের ঘরে দুলাল আঞ্চলিক রীতিতে লেখা, চলিত রীতি না ভাই, আবার বলছি আঞ্চলিক রীতিতে লেখা প্রথম উপন্যাস। আঞ্চলিক রীতিতে লেখা প্রথম উপন্যাস, কলকাতার স্থানীয় যে লোকাল ল্যাঙ্গুয়েজ, কলকাতার, যেমন আমি রাজশাহী ভাষায় নাটক লিখি, তাই না, উপন্যাস লিখতে পারি। উঠে গেছিলি বা মামুর উঠা, তোকে ধরে ধরে পাচ্ছি না খো, তোকে যে আমি ধরছি ধরছি, তোকে যে মামুর উঠাকে যে দেখতে পাচ্ছি না খো। চঞ্চল চৌধুরীরা যেমন পাবনার আঞ্চলিক ভাষায় নাটক করেন, তাই না? আবার যেমন বরিশালের আঞ্চলিক ভাষায় আমাদের কাবিলা মিশা সদাগররা আঞ্চলিক। তো বাংলার সাথে আঞ্চলিক ভাষায় রচিত উপন্যাসের নাম কি? আলালের ঘরে দুলাল। কোথাকার আঞ্চলিক ভাষায় লেখা? যেটি কলকাতার আঞ্চলিক ভাষা। এবং ওই আবার কলকাতার পুরো আঞ্চলিক ভাষা না, কলকাতার আঞ্চলিক ভাষা প্লাস আবার কি আধুনিক চলিত। তাহলে আধুনিক চলিত এবং কলকাতার আঞ্চলিক, চলিত এবং আঞ্চলিকের দুটো মিশে একটা জগাখিচুড়ি ভাষায় আলালের ঘরে দুলাল লেখা হয়েছে। এই বাংলাটাকে বলা হয় আলালি বাংলা। কি বাংলা? আলালি বাংলা। রিটেন পরীক্ষার্থীরা সাবধান করে, আলালি বাংলা কি? আলালি বাংলা বলতে কি বলছে? বাংলার সাথে দুটো বিশেষ বাংলা আছে, আলালি বাংলা আর হুতমি বাংলা। এটার নাম কি? আলালি বাংলা। আলালি বাংলা। প্রশ্ন হবে রিটেনে, আলালি বাংলা কি? জানি না আপনারা জানেন কিনা, নাকি প্রশ্ন পেয়ে হা করে থাকবেন। ওই যে প্যারিসাদ মিত্র তথা টেকচাঁদ ঠাকুর আলালের ঘর দুলাল উপন্যাস লিখতে গিয়ে কি করেছেন? কলকাতার আঞ্চলিক ভাষা লিখতে গিয়েছেন, কিন্তু আঞ্চলিক ভাষার সাথে কি করেছেন তিনি? চলিত ভাষা, স্ট্যান্ডার্ড যে চলিত, কলকাতার আঞ্চলিক প্লাস চলিত, এই দুটোকে মিশিয়ে একটা নতুন ভাষা সৃষ্টি করেছেন। সেই ভাষাটির নাম কি? আলালি বাংলা। তথা আলালের ঘরে দুলাল যেই ভাষায় রচিত হয়েছে সেই ভাষাটির নাম হচ্ছে আলালি বাংলা। একইভাবে আছে হুতমি বাংলা। কি হুতমি বাংলা? তাহলে হুতম পেশার নকশা, কালী প্রসন্ন সিংহ, নিশ্চয় নাম শুনেছেন। কালী প্রসন্ন সিংহ তিনি একটা ব্যঙ্গাত্মক গ্রন্থ লিখেছিলেন, ব্যঙ্গাত্মক ব্যঙ্গধ্বনি, হুতম পেশার নকশা, রস রচনা। এই হুতম পেশার নকশার ভাষাটা ছিল একটু এরকম ডিফারেন্ট, অর্থাৎ আঞ্চলিক এবং কি স্ট্যান্ডার্ড সাধুরীতি বা স্ট্যান্ডার্ড চরিত্র এবং আঞ্চলিকতা মিশিয়ে। তাহলে কালী প্রসন্ন সিংহ হুতম পেশার নকশা গ্রন্থে কি কলকাতা বা পশ্চিমবঙ্গের যে আঞ্চলিক ভাষা, স্থানীয় ভাষা, তার সাথে আধুনিক ভাষাকে মিশিয়ে যে সাহিত্য রচনা করেছিলেন, সেই ভাষাটির নাম হচ্ছে কি? হুতমি বাংলা। হুতমি
হুতম পেশার নকশা যে বাংলা তার নাম হুতমি বাংলা। জি, আর আলালের ঘরে দুলাল যে ভাষায় লেখা তার নাম আলালি বাংলা। ক্লিয়ার? এখন এই যে লিখলো আমাদের। আর আপনাদের যদি কারো কোনো কনফিউশন, কোনো ডাউট, কোনো কিছু নিয়ে সাহিত্যের কোনো বিষয় নিয়ে হয়, যেন আমরা লাইভ ক্লাস অনেক সময় সব প্রশ্ন উত্তর দেই না, ইচ্ছা করে আমি দেখছি না, কমেন্টস দেখছি না, কারণ কমেন্টস দেখতে গেলে আপনি এত কমেন্টস করেন এত রকম যে স্বাভাবিক ক্লাসটা হ্যাম্পার্ড হয়, অনেকে বিরক্ত হয় অনেকেই। তো আমরা প্রশ্ন উত্তরের জন্য আমি আমার পার্সোনাল একটি গ্রুপ আছে শুধু প্রশ্ন উত্তরের জন্য, ওখানে ক্লাস নেওয়া হয় না, ওটি আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। শুধু এই যে হাজার হাজার শিক্ষার্থী যাদের আমি সরাসরি ক্লাসের সব প্রশ্নের উত্তর দিতে পারি না, তাদের জন্য আমার একটা গ্রুপ আছে। সম্ভব হলে আপনারা আবার জাকির বিসিএস গ্রুপে আপনারা প্রশ্ন করতে পারেন। জাকির বিসিএস স্পেশালেও প্রশ্ন উত্তর অনেক সময় আমি ওখানে দেব। ওখানে আরো অন্যান্য বাংলা স্পেশালিস্ট আছে। জাকির বিসিএস স্পেশালে অনেক বাংলা স্পেশালিস্ট আছেন যারা ক্লাস নেন বা সমাধান দেন বা প্রশ্ন দেন, সেখানেও আপনার সমাধান চাইবেন। অথবা আমার যে পার্সোনাল গ্রুপ জুয়েল কিবরিয়া বিসিএস প্রস্তুতি, এটি আমার একটা পার্সোনাল গ্রুপ, যেখানে আমি আমার ছাত্রদের বা যারা যে কোনো শুভাকাঙ্ক্ষীর কোনো প্রশ্ন, কোনো ডাউট, কোনো কনফিউশনের উত্তর দিয়ে থাকি। সম্ভব হলে আপনারা আমার গ্রুপে জয়েন করবেন। জয়েনের পেজটি আপাতত ওপেন করা আছে। জি, যে কেউ জয়েন করলে জয়েন হয়ে যাবেন। জুয়েল কিবরিয়া বিসিএস প্রস্তুতি। সম্ভব হলে এখানে যদি আপনাদের কোনো এমন কোনো প্রশ্ন থাকে যে তার সলিউশন কোথাও পাননি কিংবা কনফিউশনে পড়েছেন এক এক বা এক এক রকম, তাহলে আমাকে নক করতে পারেন। জি, আর আমার 01712337554 এটি আমার পার্সোনাল নাম্বার। আপনার প্রয়োজন মনে করলে, আমি ব্যস্ত না থাকলে সাধারণত ফোন রিসিভ করি, ব্যস্ত থাকলে করি না। যদি অতি প্রয়োজন মনে করেন তাহলে আপনার 01712337554 আপনারা নক করতে পারেন। তো ঠিক আছে। আর আমরা জাকির বিসিএস এ বাংলা সাহিত্যের একটি ক্লাস নিচ্ছি, বাংলা সাহিত্য টিউটোরিয়াল নামে। জাকির বিসিএস স্পেশালি দেখবেন আমাদের বাংলা সাহিত্য টিউটোরিয়াল, এবং আমার এই ভিডিও নিজ দিয়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রলে লেখাটি উঠছে। জাকির বিসিএস এখন বাংলা এবং গণিতের দুটি কোর্স চলছে। সকল চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা কোর্স, একটি বাংলা সাহিত্য কোর্স এবং একটি হচ্ছে গণিত কোর্স রিয়াদ স্যারের। তো আপনার স্ক্রলে দেখেন নাম্বার দেওয়া আছে বা পদ্ধতি দেওয়া আছে। সম্ভব চাইলে সেখানে আমরা ধারাবাহিকভাবে বাংলা সাহিত্যের এবং রিয়াদ স্যারের গণিতের বিষয়গুলো এবং ধারাবাহিকভাবে থরলি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা সিস্টেমেটিক আলোচনা করি। যারা কৌতূহলী, আপনাদের যে করতে হবে তা না, জাস্ট আপনারা যারা মনে করেন বা চান বা যারা মনে করেন যে আমরা এই কোর্সটি করব সিরিয়াল করে বা ধারাবাহিকভাবে, তারা যুক্ত হবে। ধন্যবাদ। এখন আমরা যেটি বলছিলাম, তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুটো, এবং এখন বঙ্কিমচন্দ্র লিখলেন 1865 সালে দুর্গেশ নন্দিনী। এর পরের বছরে 1866 সালে তিনি আরেকটি উপন্যাস লিখেন, যার নাম কি কপাল কুণ্ডলা। বাংলা সাহিত্যের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপন্যাস কপাল কুণ্ডলা। এটি বিশেষত্ব কি? বাংলা সাহিত্যের প্রথম রোমান্স। বাংলা সাহিত্যের প্রথম রোমান্স। কেউ কেউ রোমান্টিকও বলেছেন, আসলে রোমান্টিকের সাথে এটি মূলত রোমান্স। তো যাই হোক, এটা আমরা সমন্বয়বাদের একসাথে বলছি, রোমান্স বা রোমান্টিক উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম রোমান্স এবং রোমান্টিক উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম রোমান্স কোনটি? রোমান্স, কপাল কুণ্ডলা রোমান্স। আবার যদি প্রথম রোমান্টিক উপন্যাস কোনটি? তাও কপাল কুণ্ডলা। প্রথম সার্থক রোমান্টিক কোনটি? তাও কপাল কুণ্ডলা। বাংলা সাহিত্যের প্রথম রোমান্স বা রোমান্টিক প্রথম এবং প্রথম সার্থক রোমান্টিক, মানে যেটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক, প্রথম রোমান্স, সেটি বাংলা সাহিত্যের আবার প্রথম সার্থক রোমান্টিকও বটে। যদি এমন হতো যেটি সার্থক কিন্তু এর আগে একটা আছে যেটি প্রথম, তাহলে প্রথমে সার্থক আলাদা হতো। কিংবা এটি প্রথম কিন্তু সার্থক না, তাহলে সার্থক আরেকটা হতে পারতো। কিন্তু এটি প্রথম রোমান্স রোমান্টিক, এটি প্রথম কি সার্থক। তাহলে সার্থক রোমান্টিক উপন্যাস কোনটি? কপাল কুণ্ডলা। প্রথম রোমান্টিক উপন্যাস কোনটি? রোমান্টিক প্রথম উপন্যাস, রোমান্টিক প্রথম উপন্যাস লিখেছেন কে? বঙ্কিম। রোমান্টিক উপন্যাসের জনক কে? তা বঙ্কিম। উপন্যাসের জনক বঙ্কিম, রোমান্টিক উপন্যাসের জনক। কিন্তু 39 বিসিএস এ মেবি 38 বা 39, আমি ঠিক এক্সাক্ট বলছি না, দেখবেন সালের কোশ্চেন বিসিএস এ দেখবেন একটা প্রশ্ন ছিল আধুনিক উপন্যাসের জনক। অনেকে ঝাঁপ দিয়েছেন বঙ্কিম। কেন ঝাঁপ দিয়েছেন? কারণ জনক, উপন্যাসের জনক এলেই তো কি ঝাঁপ দিতে হবে বঙ্কিম, তাই না? প্যারাসিটামল 3 বেলা, যাই আসুক প্যারাসিটামল কি 3 বেলা। উপন্যাসের জনক বললেই বঙ্কিম, কাজে জাফরি থাকে বঙ্কিম। আধুনিক উপন্যাসের জনক বঙ্কিম না, উপন্যাসের জনক বঙ্কিম। রোমান্টিক বা রোমান্স উপন্যাসের জনক বঙ্কিম, কিন্তু আধুনিক উপন্যাসের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। আধুনিক
উপন্যাসের জনক রবীন্দ্রনাথ। তাহলে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক উপন্যাস কোনটি? চোখের বালি। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক এবং প্রথম সার্থক আধুনিক, এটি প্রথম আধুনিক এবং এটি প্রথম সার্থক আধুনিক, চোখের বালি। কত সালে? 1903 সালে। রবীন্দ্রনাথের চোখের বালি নিয়ে আমি আমার একটা সম্পাদিত গ্রন্থ আছে, আপনারা দেখবেন। আলিয়া বুক ডিপো থেকে চোখের বালির যে বইটি আছে, মূল উপন্যাসটি, তার শুরুতে আমি সম্পাদনা করে আমার ভূমিকা অংশ লিখেছি। আপনারা যারা উপন্যাস পড়েন তারা সম্ভব হলে দেখবেন। আলিয়া বুক ডিপো থেকে, ঢাকা থেকে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। ভাই আমার লেখা না, কিন্তু আমি এই উপন্যাসটা নিয়ে ক্রিটিসিজম করেছি, ভূমিকা অংশে লেখা আছে, দেখবেন জুয়েল কিবরি, আলিয়া বুক ডিপোর যে চোখের বালি বইটি। তো 1903 সালে এই কেন আধুনিক? এটি বাংলা সাহিত্যের প্রথম কি আধুনিক উপন্যাস। এইগুলি আধুনিক যুগে লেখা হয়েছে, কিন্তু আধুনিক হয়নি। স্যার আধুনিক যুগে লেখা হলো, এগুলো তো 1866 সালকে আধুনিক যুগ না, 1865 সালকে আধুনিক যুগ না, 1858 সালকে, 1801 সাল থেকে তো আধুনিক যুগ। ভাই আমার, আধুনিক যুগ, কিন্তু উপন্যাস চোখের বালির আগে যত উপন্যাস লেখা হয়েছে একটিও আধুনিক না। বঙ্কিমের যে ধরেন বিষবৃক্ষ, তারপরে কপালকুণ্ডলা, দুর্গেশ নন্দিনী, কৃষ্ণকান্তের অনেক উপন্যাস আছে না বঙ্কিমের, আধুনিক যুগে লেখা, কিন্তু আধুনিক উপন্যাস নয়। বাংলা সাহিত্যের প্রথম বা প্রকৃত বা সার্থক আধুনিক উপন্যাস হচ্ছে চোখের বালি। 1903 সালে এই চোখের বালি উপন্যাসটিকে বলে কাজে আধুনিক উপন্যাসের জনককে রবীন্দ্রনাথ। এই প্রসঙ্গে আরেকটা কথা একটু বলি, আপনাদের ভালো লাগবে, মজা লাগবে আমার ধারণা। আধুনিকতার কথাটা যেহেতু বলছিলাম, দেখেন আধুনিক যুগ শুরু হয়েছে 1801 সাল থেকে। নিশ্চয়ই আপনাদের কোনো দ্বিমত নেই, আছে কি না? আরেকটি কথা একটু বলে রাখি, আপনাদের যারা হয়তো আমার ক্লাস এর আগে করেননি বা কম করেছেন বা একেবারেই করেননি, আমি জাতীয় বিসিএসসি বেশ কিছু ক্লাস নিয়েছি এবং আমাদের যে বাংলা সাহিত্য টিউটোরিয়াল সেখানে ক্লাস চলছে, এবং আপনারা জানেন যে এখানে 650 বা 950 থেকে আপনারা জানেন যে 1200 পর্যন্ত প্রাচীন যুগ, সবাই জানেন। 1201 থেকে 1800 পর্যন্ত মধ্যযুগ, 1801 থেকে বর্তমান পর্যন্ত কি আধুনিক যুগ। এটা হলো একটা সাধারণ ভাগ। কিন্তু এই মধ্যযুগের মধ্যে একটা অন্ধকার যুগ, সেটাও সবাই জানে। অন্ধকার যুগ কখন থেকে? 1200 থেকে 1350। মধ্যযুগের প্রথম 150 বছর, মধ্যযুগের প্রথম 150 বছর অন্ধকার যুগ। কেন অন্ধকার যুগ সেই ব্যাখ্যায় যাবো না, জাকির বিসিএসসি আমি আগে একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে আছে, পারলে আপনারা দেখবেন বিশাল ব্যাখ্যা। সে কেন অন্ধকার যুগ, তার কারণ কি, শুধু বলছে আমি আরেকটা জায়গায় আধুনিক যুগে যাবো, আধুনিক যুগে থাকবে বলে রাখলাম যে বাংলা সাহিত্যের আধুনিক যুগ কোনটি? 1200 থেকে 1350 পর্যন্ত অন্ধকার যুগ। মধ্যযুগের প্রথম 150 বছরকে অন্ধকার যুগ। ওকে, উল্লেখযোগ্য সাহিত্য রচিত কেন হয়নি, নানান কারণ। কিন্তু বাংলা সাহিত্যের দ্বিতীয় অন্ধকার যুগ সম্পর্কে জাহাজানো লেখো, এবার দেখবেন অনেক ছাত্রই। আর বিশেষ রিটেনে কিন্তু বিকল্প প্রশ্ন সাধারণত থাকবে না, যদি খুব কপালওয়ালা না হন। বিশেষ রিটেনে যে 30 নম্বরের সাহিত্য, 30 নম্বরের না সাহিত্য, 15টি প্রশ্ন থাকবে 2 মার্কস করে, 15টি প্রশ্ন থাকবে 2 মার্কস, 10টি প্রশ্ন 3 মার্কস করে। বিকল্প প্রশ্ন কিন্তু সাধারণত থাকে না। 2-1 বছর হয়তো, আমি যে বছর পরীক্ষা দিই 27 বিশেষ, 2টা বিকল্প ছিল, 15টা লিখতে হবে, 17টা ছিল। আমার কপালওয়ালা মানুষ তাই ছিল। খুব কম বিসিএসসি আছে যেখানে থাকলেও কি 2-1টা বা 3টা এক্সট্রা কোশ্চেন। ম্যাক্সিমাম বছরে কিন্তু একদম যা প্রশ্ন তাই উত্তর, 15টা থাকলে 15টাই, 10 থাকলে 10টাই। কাজে কোনো উত্তর ছাড়ার সুযোগ নেই। কাজে বাংলার সাথে দ্বিতীয় অন্ধকার যুগের পরিচয় দেওয়া বা দ্বিতীয় অন্ধকার যুগ সম্পর্কে জাহাজানো লেখা অনেকে কিন্তু জানেন না। আসলে এই যুগটাকে কেউ কেউ নাম দিয়েছে প্রস্তুতি যুগ, এটা আবার অনেকে জানেন। বাংলার সাথে প্রস্তুতি যুগ আধুনিক যুগের কখন থেকে? 1700। আচ্ছা, আধুনিক যুগের প্রস্তুতি যুগ কোনটা আপনারা জানেন কি? 1801 থেকে 1860। এটা বাংলার সাথে আধুনিক যুগের প্রস্তুতি যুগ। প্রস্তুতি যুগ 1801 থেকে 1860 পর্যন্ত বাংলার সাথে কি প্রস্তুতি যুগ, বা কেউ কেউ এটাকে 1760 থেকে 1860 বলেছেন। 1760 থেকে 1860 এটি বেশি গ্রহণযোগ্য মত আমার মতে, এবং এর কারণটা হচ্ছে বলা হয়েছে এভাবে যে মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। মধ্যযুগের শেষ কবির নাম কি? ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর পর থেকে আধুনিক যুগের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথের জন্মের পূর্ব পর্যন্ত এই 100 বছর সময়কে বাংলার সাথে বলা হয় প্রস্তুতি যুগ বা যুগ সন্ধিক্ষণ বা দ্বিতীয় অন্ধকার।
মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর পর থেকে, কত সালে মৃত্যু? ভারতচন্দ্রের জন্ম কত সালে? 1712 আর মৃত্যু হলো 1759। ভারতচন্দ্র রায়গুণাকর আমরা মধ্যযুগে যখন পড়াবো, অন্নদা মঙ্গলবার তখন পড়াবো। আমি ভারতচন্দ্র জানো, ভারতচন্দ্র মধ্যযুগের শেষ কবি, এটা তো জানেন, এটা ব্যাখ্যা দেওয়ার দরকার। মধ্যযুগের শেষ কবিকে ভারতচন্দ্র। ভারতচন্দ্রের জন্ম 1712 সালে, 1712 সালে ভারতচন্দ্রের জন্ম, আর মৃত্যু 1759 সালে। 1759 সালে ভারতচন্দ্র মারা গেলেন। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র মারা গেলেন 1759 সালে। তারপর থেকে অর্থাৎ 1760 থেকে রবীন্দ্রনাথ জন্মালেন কত সালে? 1861 সালে। তাহলে জন্মের আগের বছর 1860। তাহলে ভারতচন্দ্রের মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে আধুনিক যুগের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথের জন্মের পূর্ব পর্যন্ত এই 100 বছর সময়কে বাংলা সাহিত্যে বলা হয় যুগ সন্ধিক্ষণ বা প্রস্তুতি যুগ বা দ্বিতীয় অন্ধকার। যাহা যুগ সন্ধিক্ষণ তাহাই প্রস্তুতি যুগ, তাহাই কি দ্বিতীয় অন্ধকার। কেন দ্বিতীয় অন্ধকার? এই যুগে উল্লেখযোগ্য কোন সাহিত্য রচিত হয়নি। ওই প্রথম অন্ধকারে যেমন উল্লেখযোগ্য কোন সাহিত্য রচিত হয়নি, এই দ্বিতীয় অন্ধকারেও উল্লেখযোগ্য কোন সাহিত্য রচিত হয়নি। আধুনিক যুগের প্রথম উল্লেখযোগ্য সাহিত্য নিদর্শন কোনটি জানেন? আধুনিক যুগের প্রথম গুরুত্বপূর্ণ সাহিত্য নিদর্শন মেঘনাদ বধ, 1861। রবীন্দ্রনাথ যে বছর জন্মালেন, রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করলেন যে বছরে 1861 সালে, সেই বছরে প্রকাশিত হলো মেঘনাদ বধ। তাহলে রবীন্দ্রনাথের মৃত্যু সাল ইজিক্যাল টু মেঘনাদ বধ কাব্যের প্রকাশ সাল। মজা না? জি। তাহলে মেঘনাদ বধ কাব্য কত সালে প্রকাশিত? 1861। যদিও মাইকেল আরো আগে জন্মেছেন, আরো আগে সাথে লিখেছেন, কিন্তু মাইকেলের সাথে দামি সাহিত্য। তার মানে 1861 সালের আগে বাংলা সাহিত্যে 1860 সালের পরে 1760 সালের পরে 1860 সাল পর্যন্ত 100 বছর বাংলা সাহিত্যে লেখা হয়েছে কিছু অগামগা জগা ছোটখাটো কিছু সাহিত্য, ছোটখাটো ঈশ্বরচন্দ্র গুপ্ত ফুপ্ত টাইপের কিছু কবি। বুঝতে পারলেন? আমি ছোট করার জন্য বলছি না, মজা করার জন্য বলছি ভাই। যে ঈশ্বরচন্দ্র গুপ্ত, তারপরে ধরেন কৃষ্ণচন্দ্র মজুমদার, এই টাইপের কিছু কবি যারা জন্মেছিলেন, তারা বিহারীলাল চক্রবর্তীর মতো কবি, যারা রবীন্দ্রনাথের তুলনায় একটু ছোট বলছি আমি। তো এই যুগে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ কোন সাহিত্য রচিত হয়নি 100 বছর। ফলে এই যুগটি বাংলা সাহিত্যের দ্বিতীয় অন্ধকার বা প্রস্তুতি যুগ বা যুগ সন্ধ্যা। ক্লিয়ার? এখন দেখেন 1712 সালে জন্মালো কে? ভারতচন্দ্রের জন্ম 1759 না, 1760, 1712 থেকে 1760। হ্যাঁ, 1760, মৃত্যু 1760। সেই 1760 থেকে আমরা অন্ধকার যুগ ধরছি, 1760 থেকে শুরু হয়ে পড়ে। এখন এর 100 বছর পরে 1812 সালে, 1712 ভারতচন্দ্র মধ্যযুগের শেষ কবি। আচ্ছা বলেন তো আধুনিক যুগের প্রথম কবির নাম কি? কে বলবেন? একজন কে দেখে অ্যানসার করেন তো, আমি একটু দেখতে চাই। অনেকক্ষণ থেকে আপনাদের দেখেন আধুনিক যুগের প্রথম কবির নাম কি? কে লিখবেন? কমেন্টসে লেখেন আধুনিক যুগের প্রথম কবির নাম কি? আপনারা তো অনেক কমেন্টস করেছেন, আমি ইচ্ছে করে দেখিনি, কারণ এত কমেন্ট দেখতে গেলে আমার ক্লাস নেওয়া সম্ভব হতো না। আপনারা এত হাজার হাজার কমেন্টস করেন, এত প্রশ্ন করেন, এত নানান বিষয়ে, সব বিষয়ে প্রশ্নের উত্তর দিতে গেলে মূল আলোচনাটা ব্যাহত হয়। তো প্রশ্ন উত্তর যারা করবেন তাদের সকল প্রশ্নের উত্তর দিব আমার গ্রুপে। আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। জি, অথবা চাকরির বিশেষে প্রশ্ন করবেন, আমি অথবা বাংলার অন্য শিক্ষক যারা আছে তাদের উত্তর দিব। আপনার সম্ভব হলে এই একটু এটা ইয়ে করেন দেখি, কমেন্টস করেন দেখি যে আধুনিক যুগের প্রথম কবির নাম কি? কে করবেন? ওই আধুনিক যুগের লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। ভুল, উত্তর। এবং দেখেন আপনি নিশ্চিত ভাবে কিন্তু উত্তর দেবেন মাইকেল মধুসূদন দত্ত, এবং মহা খুশি হয়ে ভাববেন যাকে একটা প্রশ্ন অন্তত ঠিক করেছি। তারপর আমরা যখন কারেকশন দিবে পেয়েছি, যখন আপনি টিকবেন না তখন বলবেন যে শালা প্রশ্নের উত্তর ঠিক হলে 105টা, ঠিক হলো 95, আমি কেন টিকলাম না? আসলে আপনি কেন টিকেন না? আপনি যেটা সঠিক না। আধুনিক যুগের প্রথম কবি মাইকেল মধুসূদন দত্ত না,
আধুনিক যুগের প্রথম কবি ঈশ্বর চন্দ্র গুপ্ত। আধুনিক যুগের প্রথম কবিকে, আধুনিক যুগের প্রথম কবি ঈশ্বর চন্দ্র গুপ্ত। আধুনিক যুগের প্রথম কবি, আমি আবার প্রশ্নটা লিখছি, আপনারা ভুল করবেন না, বিভ্রান্ত হবেন না। আধুনিক যুগের প্রথম কবি, আধুনিক যুগের প্রথম কবি ঈশ্বর চন্দ্র গুপ্ত, মাইকেল মধুসূদন দত্ত নয়। এখন এই প্রশ্নটাকে যদি এইভাবে করে পরীক্ষক, বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবিকে, এটি যদি হয় প্রশ্ন, এইবার উত্তর হবে মাইকেল। এইবার উত্তর হবে কি মাইকেল। আধুনিক যুগের প্রথম কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, আধুনিক যুগের প্রথম কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। কিন্তু প্রথম আধুনিক কবি কি, যেটা আমি উপন্যাসের ক্ষেত্রে বলছিলাম রবীন্দ্রনাথকে নিয়ে, আপনারা অনেকে হয়তো আমার কথা গ্রহণ করেননি, কারণ এখানে অনেক পণ্ডিত থাকতে পারেন, অন্য কোনো পণ্ডিতের শিষ্য থাকতে পারেন, যে রবীন্দ্রনাথের আগে বাংলা সাহিত্যে আধুনিক যুগে উপন্যাস লেখা হয়েছে, কিন্তু উপন্যাসগুলো আধুনিক না। আধুনিক যুগে লেখা উপন্যাস, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের আধুনিক যুগে লেখা উপন্যাস, কিন্তু আধুনিক উপন্যাস নয়। আধুনিক উপন্যাস হতে হলে তার আধুনিকতার বৈশিষ্ট্য থাকতে হবে। ঈশ্বরচন্দ্র গুপ্ত আধুনিক যুগের প্রথম কবি, আধুনিক যুগের প্রথম কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, কিন্তু প্রথম আধুনিক কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত নন। প্রথম আধুনিক কবিকে মাইকেল মধুসূদন দত্ত। এর প্রশ্ন দুটো দুই, উত্তর দুই। আপনি বোঝেন না, আপনি যাই আসুক, আধুনিক থাকলে মেরে দেবেন মাইকেল। আধুনিক যুগের প্রথম কবি, আধুনিক যুগের প্রথম কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, আর প্রথম আধুনিক কবি বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি মাইকেল মধুসূদন দত্ত। এখন বিষয়টা কেমন? আচ্ছা, ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্ম 1812 সালে। ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্ম কোথায়? ওই যে ভারতচন্দ্রের 100 বছর পর। ভারতচন্দ্রের, আমরা সব 100 আছি, ভারতচন্দ্র 1712 সালে জন্মেছেন, তার 100 বছর পর 1812 সালে কলকাতার কাঁচরাপাড়ায়, কলকাতার কাঁচরাপাড়ায়, জি 1812 সালে কলকাতার কাঁচরাপাড়ায়, কাঁচরাপাড়া স্টেশনের পাশে ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্ম 1812 সাল। 1812 সাল ভাই আধুনিক যুগ না? সন্দেহ আছে আপনাদের? 1812 সালে 100 তো আধুনিক যুগ। 1812 তো আরো 12 বছর এক যুগ পেরিয়ে গেছে। 1801 সাল থেকে মানুষের আধুনিক যুগ। তাহলে 1812 সালে যে ভদ্রলোক জন্মেছে, তিনি কি প্রাচীন যুগের কবি বা মধ্য যুগের কবি? আধুনিক যুগের কবি। ঈশ্বরচন্দ্র গুপ্ত আধুনিক যুগের কবি, কিন্তু আধুনিক নয়। প্রথম আধুনিক কবিকে মাইকেল মধুসূদন দত্ত, যার জন্ম 1824। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম আধুনিক। এখন বলে স্যার আমাকে কি, আপনি কি কইছেন, কি বলতেছেন, কারণ সবাই তো ভুলাই দিচ্ছেন, আগে যা জানতাম তাও তো ভুলে যাচ্ছে। আপনার আধুনিক যুগে জন্মেছেন না ভাই, যারা আমার ক্লাস করছেন বা যারা করবেন আরো ভবিষ্যতে? জি, আধুনিক যুগ তো, এখন তো আধুনিক যুগ, তো সন্দেহ আছে? জি, আরো আধুনিক, অতি আধুনিক। কিন্তু আপনি কি আধুনিক? আপনি জন্মেছেন আধুনিক যুগে, মানে কি আপনি আধুনিক? কে বলেছে আপনি আধুনিক? আপনি তো প্রাচীনপন্থী। আপনি এখনো পীর ফকির বিশ্বাস করেন, খাজা বাবা বিশ্বাস করেন, নিজের বাপ না খেয়ে থাকে আর কেল্লা বাবার পায়ে খাসির কেল্লা ঢালেন, তাবিজ কবজ বিশ্বাস করেন, ঝাড়ফুঁক বিশ্বাস করেন, তন্ত্র মন্ত্র বিশ্বাস করেন, তারপরে পদ্মা সেতুতে কল্যাণ লাগবে বিশ্বাস করেন, ছেলে ধরা বলে মানুষকে মারধর করেন। আপনি তো, আপনারাই তো, নাকি অন্য কেউ? আপনার মতোই তো কেউ। এই আধুনিক যুগে তো জন্মেছে তারা। আসলে তারা যুগের ক্ষেত্রে আধুনিক। কোন যুগের মানুষ তারা? আধুনিক যুগের। এতে আমার একমাত্র দ্বিমত নাই, কিন্তু তারা আধুনিক নয়। আপনি আধুনিক নয়, বুঝতে পারলেন? আপনি কোন যুগের? আপনি শুধু আধুনিক যুগে। আধুনিক যুগে যদি হতো তাহলে আপনার সাইজ দেখে বোঝা যেত। আমি যখন রাজশাহী কলেজে 2012 সালে এসেছিলাম, জয়েন করেছি রাজশাহী কলেজে, তখন দু একটা ছাত্র, ঢাকায় যখন আমি একটা প্রাইভেট কলেজে ছিলাম, তখন দেখেছি ছাত্রদের চেহারা 2012 সালে, তখন দেখে বোঝা যেত আধুনিক। চুলগুলো মাঝখান দিয়ে খাড়া খাড়া, ইও কিডস, মাঝখান দিয়ে খাড়া খাড়া, দুই পাশ দিয়ে ফাড়া ফাড়া, প্যান্টগুলি মাঝখান জায়গা জায়গায় ছেঁড়া ছেঁড়া, এইখানে আবার একটু এরকম থাকবে, এরকম হয়ে যাবে। আপনাদের আছে? আপনি কেন নিজেকে আধুনিক বলেন? আপনি তো রাজ্জাক যুগের, কবরী যুগের, আপনি রাজ্জাক যুগের, তারপরে কোন যুগের? ইলিয়াস কাঞ্চন যুগের, আলমগীর যুগের, সর্বোচ্চ টেনে টেনে দেখবেন আছে বাপ্পারাজ যুগের আছেন।
শাকিব খান যুগের আছেন একজনও, অনন্ত জলিল যুগের একজন। আপনি জন্মেছেন 2000 সালে, জন্মের দিক থেকে আধুনিক, কিন্তু মানসিকতার দিক থেকে কি মধ্যযুগী। বুঝলেন? আমার যে বোনেরা আছে হাসতেছে, আমার আপুরা যারা আছে, আপনারা কি আধুনিক? একটাও নয়, দু একটা থাকতে পারেন, আমি তো দেখতে পাচ্ছি না, যদি দু একজন থাকতে পারেন। ম্যাক্সিমামই অ্যানালগ যুগের, সাবানা যুগের, ববিতা যুগের, কবরী যুগের, অঞ্জু যুগের, দু একজন টেনে টুনে স্বপ্নের যুগের আছেন। কিন্তু বুবলি যুগের একজনও, বুবলি যুগের, মাহি যুগের নাই, নাই। দু একজন থাকলে থাকতে পারেন, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি দেখতে পাচ্ছি না। যে তার মানে আপনি যুগের ক্ষেত্রে আধুনিক, কিন্তু মানসিকতার ক্ষেত্রে পোশাক পরিস্থিতি আশাই ভিন্ন। আমি যেটা বোঝাতে চাচ্ছি রে ভাই, ঈশ্বরচন্দ্র গুপ্ত জন্মেছেন আধুনিক যুগে, 1812 সালে আধুনিক যুগ, এটা নিয়ে তো আমার ডাউট নাই, আপনারও ডাউট নাই, এটা কথা না। কিন্তু তিনি মানসিকতার দিক থেকে আধুনিক নন, তিনি মধ্যযুগীয়। তাহলে তাকে কি মধ্যযুগের কবি বলবেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত মধ্যযুগের কবি? এই জায়গায় তো কাহিনী, এই জায়গায় তো তিনি আধুনিকও না, আবার মধ্যযুগীও না। কি তাইলে? পেট কাটা। পেট কাটা বোঝেন? আওয়ামী লীগও না, বিএনপিও না, জামাতও না, জাতীয় পার্টি না। কি তাহলে বেটা? আমজনতা পেট কাটা। আসলে ওই যখন যা আসে তাই, কখনো জয় বাংলা বলে, আবার কখনো নারায়ণ বলে, কখনো বাংলাদেশ জিন্দাবাদ বলে, যখন যা পাই। ঈশ্বরচন্দ্র গুপ্ত আধুনিক নন। তাহলে কি ঈশ্বরচন্দ্র গুপ্ত 1812 সালে যে মানুষটা জন্মেছে, 1812 সালে, আপনি কেমনে তাকে মধ্যযুগের বলবেন? 1800 সালে তো মধ্যযুগ শেষ হয়ে গেছে, তাহলে তাকে আধুনিকও বলা যাচ্ছে না, আবার মধ্যযুগ বলে ফেলে দেওয়া যাচ্ছে না। ফলে তাকে আধুনিক, তিনি আধুনিকও না, মধ্যযুগীও না। কি তাহলে? এই দুই যুগের মাঝামাঝি। ভাইরাস জীব জ্বরের কি মাঝামাঝি, মাঝে মাঝে জীব, মাঝে মাঝে জ্বর। শুনতে হাসি লাগছে, মজা করছি না। যখন আসবে ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগ সন্ধিক্ষণের কবি কে, পিলিতে আসবে কে ঈশ্বরচন্দ্র গুপ্ত, শেষ কাহিনী। কিন্তু রিটেন আসবে কে, কেন? রিটেন আসবে যুগ সন্ধিক্ষণের কবি কে, কেন? কেন, তার উত্তর কি দিবেন? জি, ওই বইয়ে যা আছে তাই দিবেন, দিয়েন, তাহলে তিনি এক পাবেন। জি, তিনি হচ্ছেন প্রাচীন মধ্যযুগের কি সংযোগ। আধুনিকের কিছু বৈশিষ্ট্য, আমি গতদিন আধুনিকের বৈশিষ্ট্য বলে দিয়েছিলাম, 4টি বৈশিষ্ট্য মনে আছে? লিখে নিয়েছেন, মনে আছে? আধুনিক যুগের 4টি বৈশিষ্ট্য বলেছি না? ব্যক্তি স্বাতন্ত্র্য বা মানবতাবাদ বলেছি, হ্যাঁ? 4টা বৈশিষ্ট্য বলে দিয়েছিলাম, দেশপ্রেম ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, যুক্তিবাদ। ঈশ্বরচন্দ্র গুপ্তের মাঝে ওর মধ্যে দু একটা আছে আর দু একটা নাই। জি, ঈশ্বরচন্দ্র গুপ্তের মধ্যে কি কি আছে? দেশপ্রেম ছিল ঈশ্বরচন্দ্র গুপ্তের, দেশপ্রেম। মাঝে মাঝে তিনি দেশপ্রেমিক, আবার মাঝে মাঝে তিনি দেশপ্রেমিক না। ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রথম দেশপ্রেমমূলক কবিতা লিখেছে স্বদেশ। আধুনিক যুগের প্রথম দেশপ্রেমমূলক কবিতার নাম কি? স্বদেশ। স্বদেশ ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা। কত রূপ স্নেহ করি, দেশের কুকুর ধরি, বিদেশের ঠাকুর ফেলিয়া। বুঝছেন? দেশের কুকুর ধরি, কত রূপ স্নেহ করি, কত রূপ স্নেহ করি, দেশের কুকুর ধরি, বিদেশের ঠাকুর ফেলিয়া। স্বদেশ কবিতার লাইন। ঈশ্বরচন্দ্র গুপ্ত বললেন যে স্বদেশের কে কুকুর আর বিদেশের ঠাকুর, দুজনকে যদি আমাকে দেওয়া হয়, আমি কোনটাকে বেছে নিব, কোনটাকে ধরবো? দেশের কুকুর। কত রূপ স্নেহ করি, দেশের কুকুর ধরি, বিদেশের ঠাকুর ফেলে। এই কঠিন কথা এর আগে একজন মধ্যযুগে বলেছিলেন, মধ্যযুগের কবি আব্দুল হাকিম। দেশি ভাষা বিদ্যা যার মনে না জোয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়। যেজন যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। বলেছে না? যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, দেশপ্রেমমূলক কবিতা। কিন্তু আধুনিক যুগের না, কোন যুগের? মধ্যযুগের। আধুনিক যুগের প্রথম দেশপ্রেমমূলক কবিতা স্বদেশ, রচিত ঈশ্বরচন্দ্র গুপ্ত, যেখানে বললেন যে দেশের কুকুর আর বিদেশের ঠাকুর, দুজনের মধ্যে আমাকে যদি নিতে বলা হয়, আমি দেশের বিদেশের ঠাকুরকে সরাই দেব, দেশের কুকুরকে জড়াই দেব। দেশপ্রেম তার আধুনিক, আধুনিকতার বৈশিষ্ট্য ভাই লিখে দিয়েছে কতদিন দেশপ্রেম। আবার এই ঈশ্বরচন্দ্র গুপ্ত কি বলছে জানেন? ভিক্টোরিয়া মা, মাগো কাতরে করো করুণা। ভিক্টোরিয়া মা, মাগো কাতরে করো করুণা। ভিক্টোরিয়া মায়ের কাছে করুণা চাচ্ছে। তুমি মা কল্পতরু, আমরা সব পোষা গরু, শিখিনি শিং বাঁকানো,
খাবো শুধু খোল বিছালি ঘাস। আমরা ভুসি পেলে খুশি হব, তোমার ভুসি খেলে বাঁচবো না। তুমি মা কল্পতরু, ভিক্টোরিয়া মাকে বলছে, রানী ভিক্টোরিয়া, ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া, যেখানে পিতলা তো ওয়াগদার, যেখানে আমাদের ফাঁসির কাষ্ঠে গান যে গিয়েছিল কে, হ্যাঁ, ক্ষুদিরাম, সূর্য সেন, যারা ব্রিটিশদের বিরুদ্ধে জীবন দিচ্ছে, সেই সময় ঈশ্বরচন্দ্র গুপ্ত গাচ্ছেন কে, তুমি মা কল্পতরু, আমরা সপ্পসাগরু। ভিক্টোরিয়া মাকে বলছেন, ইংল্যান্ডের রানী, তুমি মা কল্পতরু, আমরা সপ্পসাগরু, শিখিনি শিং বাঁকানো, খাবো শুধু খোল বিছালি ঘাস। যেন রাঙা আমলা ফেলে যেন রাঙা আমলা পেলে মামলা, গামলা ভাঙে না, আমরা ভুসি পেলে খুশি হব, তোমার ভুসি খেলে বাঁচবো না। ভিক্টোরিয়া মা, মা গো, কাতরে করো করুণা। একবার বলছে বিদেশের ঠাকুরকে লাথি মেরে ফেলে দেশের কুত্তাকে কুকুরকে জড়াই ধরবো, তাও বিদেশের ঠাকুরকে আমি গ্রহণ করবো না। এই বলে পরক্ষণে আবার বলছে ভিক্টোরিয়া মা, মা গো, তোমার বাঁচাও, আমাকে লাথির জুজুতে যাই মারো, তবু আমি তোমার পায়ের তলেই থাকবো। আমরা ভুসি পেলেই খুশি হবো, তুমি যা দিবা তাই খেয়ে থাকো, না খেয়ে থাকবো, তোমার ভুসি খেলে বাঁচবো না। ভিক্টোরিয়া, ওই যে দ্বিধাদ্বন্দ্ব, এটাই তো যুব সন্ধিক্ষণ। আমি লীগ না বিএনপি বোঝে না, আমি লীগ সরকার আসলে আমি লীগ বিএনপি আসলে কোনো কিছু নেই, যেদিকে খুশি পেট কাটা, যুব সন্ধিক্ষণ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ আধুনিক যুগের বৈশিষ্ট্য। ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতায় বলছে নারী শিক্ষা, যেখানে রামমোহন, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য আন্দোলন করছে, বুঝতে পারলেন, নারী শিক্ষার জন্য, সেক্ষেত্রে ঈশ্বরচন্দ্র গুপ্ত বলছে যে আগে মেয়েগুলো ছিল ভালো, ব্রত ধর্ম করতে সবে। আগে মেয়েগুলো ছিল ভালো, ব্রত ধর্ম করতে সবে, একা বেথুন এসে শেষ করেছে, আর কি তাদের তেমন হবে। বেথুনকে একজন ইংরেজ পণ্ডিত, যে দেশে বেথুন সোসাইটি, নারীদের শিক্ষার জন্য একটা সোসাইটি বলেছে, বেথুন সোসাইটি, জানেন, জানতাম, বেথুন সোসাইটি। বেথুন সাহেব ইংল্যান্ডের একজন কর্মকর্তা, বেথুন সাহেব, তিনি এদেশের পশ্চাৎপদ নারীদের শিক্ষায় আগানোর জন্য একটা সোসাইটি করেছেন, পরে স্কুলও করেছেন, বেথুন কলেজ, বেথুন সোসাইটি। তো সেই তিনি বলছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত যে আগে মেয়েগুলো ছিল ভালো, ব্রত ধর্ম করতো সবে, একা বেথুন এসে শেষ করেছে, আর কি তাদের তেমন পাবে। যত ছুরিগুলো তুড়ি মেরে কেতাব হাতে নিঃশেষ হবে, যত ছুরিগুলো তুড়ি মেরে কেতাব হাতে নিঃশেষ যাবে, আর কি তাদের তেমন পাবে। ছুরিগুলো তুড়ি মেরে যখন কেতাব হাতে নিচ্ছে, তখন এবি শিখে বিবি সেজে বিলেতি বল কবেই কবে। যত ছুরিগুলো তুড়ি মেরে কেতাব হাতে নিঃশেষ হবে, তখন এবি শিখে বিবি সেজে বিলেতি বল কবেই কবে। আগে মেয়েগুলো ছিল ভালো, ব্রত ধর্ম করতো সবে, একা বেথুন এসে শেষ করেছে, আর কি তাদের তেমন পাবে। ঈশ্বরচন্দ্র গুপ্তের মধ্যে আধুনিকতার বৈশিষ্ট্য একটু একটু উকি দিয়েছিল, একেবারে ছিল না, দু একটি বৈশিষ্ট্য মাঝে মাঝে উকি দিয়েছিল, কিন্তু আবার তিনি মধ্যযুগীয় যে ঈশ্বরের প্রতি প্রচন্ড আস্থা বা রাজার প্রতি তার ইত্যাদি ইত্যাদি এবং ব্যক্তি স্বাতন্ত্র্য আধুনিকতার বিরুদ্ধে ছিলেন। ফলে তিনি আধুনিক তো নাই, আবার একেবারে যে প্রাচীন মধ্যযুগগুলোকে ফেলে দেবেন তাও না, তার দু একটি কবিতায় কিছু কিছু জায়গায় আধুনিকতার লক্ষণ আছে। ফলে তিনি কি যুগ সন্ধিক্ষণের, কেন যুগ সন্ধিক্ষণের কবি, এই কথাগুলিতে আলোচনা করতে হবে। অত বেশি কথাই না, আমি হয়তো অনেক বেশি বোঝানোর জন্য অনেক কথা বলেছি, কিন্তু আপনাকে মূল কথাগুলিতে অন্তত 10-12-15 লাইন লিখতে হবে। আর প্রথম আধুনিক, যিনি বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি, সেই ভদ্রলোকের নাম কি, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধু, বাংলা সাহিত্যের প্রথম আধুনিক মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন হবে মাইকেল মধুসূদন দত্তের প্রকৃত নাম কি? 4টা পর্যন্ত নিব না ছেড়ে দিব, ছেড়ে দিব। আধুনিক যুগের প্রথম নাম, বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবিকে মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্তের প্রকৃত নাম কিন্তু মাইকেল মধুসূদন দত্ত নয়। মাইকেল মধুসূদন দত্তের প্রকৃত নাম কি? মাইকেল মধুসূদন দত্তের প্রকৃত নাম কি? শ্রী 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 মধুসূদন দত্ত। আসলে আমরা যাকে মাইকেল মধুসূদন দত্ত বলছি, এই ভদ্রলোকের প্রকৃত নাম কি? শ্রী মধুসূদন দত্ত। শ্রী মধুসূদন, এই শ্রী মধুসূদন দত্ত, শ্রী কেটে বিশ্রী। মাইকেল কখন হলেন? ইংরেজি বলতো মিখায়েল।
Mikhail more difficult than that. Mikhail more difficult than that. Mikhail. মিখাইল বা মাইকেল শ্রী মধুসূদন দত্ত তার শ্রী কেটে বিশ্রী মিখাইল যুক্ত করলেন কত সালে? 1843 সালে। মাইকেল ধর্মান্তরিত হন কত সালে? 1843 সালে। মাইকেল হিন্দু ধর্ম পরিত্যাগ করলেন কত সালে? 1843 সালে। মাইকেল খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন কত সালে? 1843 সালে। 1843 সালে মাইকেল মধুসূদন জীবনের মাইলফলক। তার নাম ছিল শ্রী মধুসূদন দত্ত। এই শ্রী মধুসূদন দত্ত যার পিতার নাম ছিল শ্রী রাজনারায়ণ দত্ত। পিতার নাম কি? শ্রী রাজনারায়ণ দত্ত। মাতার নাম কি? উপরে লিখছি, যেহেতু নিচে দেখতে পাবেন না। মাতার নাম জাহ্নবী দেবী। তো মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতার নাম জাহ্নবী দেবী, নাম শ্রী মধুসূদন দত্ত। ভর্তি করা হয়েছিল হিন্দু কলেজ। কোন কলেজ? হিন্দু কলেজ, কলকাতার হিন্দু কলেজে। সেই হিন্দু কলেজে পড়তে দিয়ে অকামটা ঘটলো। সেখানে ইংরেজির একজন শিক্ষক ছিলেন, ইংরেজি ভাষার, যার নাম ছিল হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। সংক্ষেপে যার নাম ডিরোজিও। হিন্দু কলেজের ইংরেজি শিক্ষকের নাম কি? ডিরোজিও। ডিরোজিও, যার তাহলে ডিরোজিওর প্রকৃত নাম কি? ডিরোজিওর প্রকৃত নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এই যে মাইকেল আধুনিক হয়েছে, এই যে কালীপ্রসন্ন সিংহ আধুনিক হয়েছে, এই যে প্যারিসনাথ মিত্র আধুনিক হয়েছে, কেমন আধুনিক হয়েছে? কারা বানিয়েছে? কে বানিয়েছে আধুনিক? কে? একদম কে যদি এক্সাক্ট প্রশ্ন করে তার উত্তর হচ্ছে ডিরোজিও। এই বাংলা সাহিত্যের কবিদের যে আধুনিক মহল, ওই যে ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে যে মাইকেল এসে হঠাৎ করে আধুনিক হয়ে গেল, ডিরোজিও। এই ডিরোজিওর একটা প্রতিষ্ঠান ছিল, কি নাম? ইয়ং বেঙ্গল। ডিরোজিওর একটা সংগঠন ছিল, কি নাম? ইয়ং বেঙ্গল। ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা কে? ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ইয়ং বেঙ্গলের সদস্য কে ছিলেন? এসছেন না বিশেষে? কে ছিলেন, কে ছিলেন না? তো ছিলেন না, এটা আপনাকে জানতে হবে। জানতে হবে কে ছিলেন। কে ছিলেন জানলে কে ছিলেন না জানতে পারবেন। তো মাইকেল মধুসূদন দত্ত ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্য ছিলেন। প্যারিসনাথ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, এরা ছিলেন ইয়ং বেঙ্গল গোষ্ঠীর কি সদস্য। এবং ইয়ং বেঙ্গল গোষ্ঠী থেকে দুটি পত্রিকা প্রকাশিত হতো। একটি নাম কনকোয়ারার, ইংরেজি পত্রিকা কনকোয়ারার, বাংলা পত্রিকা জ্ঞানান্বেষণ। এই ইয়ং বেঙ্গলের মুখপাত্র হিসাবে, ইয়ং বেঙ্গলের মুখপাত্র পত্রিকা কোনটি? দেখবেন বিশেষের কোশ্চেন, অতি সাম্প্রতিক। অতি সাম্প্রতিক মানে যে 36-37 দিকে। ইয়ং বেঙ্গলের মুখপাত্র পত্রিকা কোনটি? জ্ঞানান্বেষণ। ইয়ং বেঙ্গলের মুখপত্র পত্রিকা জ্ঞানান্বেষণ। কিন্তু ওখান থেকে ইয়ং বেঙ্গল থেকে আরেকটি ইংরেজি পত্রিকা প্রকাশিত হতো, এনকোয়ারার। এই পত্রিকাগুলির মধ্য দিয়ে তৎকালীন প্রাচীন কুসংস্কারচ্ছন্ন ধর্মান্ধ জীর্ণ ভারতবর্ষের মানুষের মধ্যে কি আধুনিক এবং প্রগতির চেতনা ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে এই সাহিত্যিকরা কিন্তু বাংলা সাহিত্যে আধুনিক মানসিকতার অধিকারী হয়ে উঠলেন। ঠিক আছে? তো এইভাবে মানে ইয়ং বেঙ্গল গোষ্ঠীটি বাংলা সাহিত্যের আধুনিক কবি গোষ্ঠী গড়তে সহায়তা করেছিল। তো মাইকেল মধুসূদন দত্ত হচ্ছেন বাংলা সাহিত্যের প্রথম আধুনিক সাহিত্যিক। তো মাইকেল নিয়ে বিশদ আলোচনা আজকে করবো না, কারণ মাইকেল আলাদা করে আমরা সাহিত্যিক, মাইকেল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিম, রবীন্দ্র, এর বড় বড় সাহিত্যিক, গুরুত্বপূর্ণ সাহিত্যিক, এদের নিয়ে হয়তো আলাদা ক্লাস আমি যদি জাকির বিশেষ চাই বা আপনারা চান, আমি হয়তো আবার কখনো আসবো। আমরা যেহেতু আজকে আধুনিক যুগের মধ্যে সীমাবদ্ধ থাকবো, কবি সাহিত্যিকে যাচ্ছি না, আমি আর হয়তো 5-7 মিনিট ক্লাস নিবো। আপনাদের বিরক্ত উৎপাদন করবো না, অনেক লং ক্লাস হলে আপনারা হয়তো বিরক্ত হবেন, আমি শেষ করবো। তো আধুনিক যুগে আমরা বললাম যে আধুনিক যুগে দেখেন গদ্যের সৃষ্টি কোন যুগে? প্রশ্ন হবে গদ্যের সৃষ্টি কোন যুগে? তাহলে উত্তর আধুনিক যুগে। নাটকের সৃষ্টি কোন যুগে? নাটকের সৃষ্টি আধুনিক যুগে। প্রহসনের সৃষ্টি কোন যুগে? আধুনিক যুগে। ছোট গল্পের সৃষ্টি কোন যুগে? আধুনিক যুগে। প্রবন্ধের সৃষ্টি কোন যুগে? আধুনিক যুগে। গদ্যের সৃষ্টি আধুনিক যুগে। নাটক, উপন্যাসের সৃষ্টি কোন যুগে? আধুনিক যুগে। তো এত কিছু আপনি লিখে মনে রাখার দরকার নাই, না লেখা দেখ, আপনি শুধু মনে রাখবেন যে বাংলা সাহিত্যের প্রাচীন মধ্যযুগে শুধু কবিতা আর কাব্য ছিল, আর কিছু ছিল না। কবিতা, কবিতা বা কাব্য, কবিতা বা কাব্য, প্রাচীন মধ্যযুগের সাহিত্যের রূপে শুধু কবিতা বা কাব্য। কবিতা বাদ দিয়ে, কাব্য বাদ দিয়ে বাংলা সাহিত্যে যত কিছু আছে, নাটক, উপন্যাস, প্রবন্ধ,
ট্র্যাজেডি, তারপরে প্রহসন, ছোট গল্প, সকল কিছু সৃষ্টি কিন্তু আধুনিক যুগে। এখন ভাবেন সহজ কথা, গদ্য সৃষ্টি হয়েছে আধুনিক যুগে। গদ্য যদি আধুনিক যুগে সৃষ্টি হয়, তাহলে নাটক, উপন্যাস, প্রবন্ধ, গল্প কোন যুগে সৃষ্টি হবে? এইটাকে আপনাকে মুখস্থ করে রাখতে হবে ভাই। গদ্যের সৃষ্টি যদি আধুনিক যুগে হয়, গদ্যেরই যদি সৃষ্টি হয় আধুনিক যুগে, তাহলে উপন্যাস লিখতে গদ্য লাগবে, নাটক লিখতে গদ্য লাগবে, প্রবন্ধ লিখতে গদ্য লাগবে, ছোট গল্প লিখতে গদ্য লাগবে, প্রহসন লিখতে গদ্য লাগবে। গদ্যের সৃষ্টি যদি আধুনিক যুগে হয়, উইলিয়াম ক্যারির হাত ধরে হোক আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে হোক, আধুনিক যুগে, তাহলে গদ্যের সৃষ্টি আধুনিক যুগে মানে বাংলা সাহিত্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি কোন যুগে? আধুনিক যুগে। প্রাচীন মধ্যযুগে সাহিত্যের মধ্যে শুধু কি ছিল? কবিতা, কাব্য। এখন অনেকে খুবই আশ্চর্য হবে, অতি আশ্চর্য, স্যার তাহলে প্রাচীন মধ্যযুগের মানুষের কথা বলতো না? কথা বলতো গদ্য ভাষায়, কিন্তু বেটারা জানতো না যে গদ্যের সাহিত্য লিখতে হবে। ওরা মনে করতো যে সাহিত্য লিখতে হলে কোন ভাষায় লিখতে হবে? একটু ছন্দে ছন্দে দুলিয়ানন্দে। মানে সাহিত্যের ভাষা মানুষের মুখের ভাষার মতো হবে না। মুখের ভাষা তো মুখের ভাষা, একটা মজার বিষয়। কথা বলছে মুখের ভাষায়, কথা বলছে মুখের ভাষায়, দৈনন্দিন কাজকর্ম করছে মুখের ভাষায়, কিন্তু সাহিত্য লিখছে তখন কবিতার ভাষায়। হ্যাঁ, তবে দু একটা দলিল, জমির দলিল, দু একটা চিঠি পত্র, এগুলি গদ্যে লেখা হতো। দলিল, তোর এক রাজা আরেক রাজাকে কিছু জমি দান করেছে, বা এক রাজা কোনো হয়তো মন্দিরকে বা মসজিদে কিছু জমি দান করেছে, এই দলিল বা দান পত্রগুলি কিংবা দু একটা চিঠি পত্র পাওয়া গেছে যেটা আধুনিক যুগের আগে। তার মানে গদ্যের সৃষ্টি হচ্ছে আধুনিক যুগে। এটি উত্তর। প্রাচীন মধ্যযুগে গদ্য ছিল না, তবে মানুষের মুখের ব্যবহারে গদ্য ছিল, সাহিত্যে ছিল না। কিন্তু কি মানুষ মনে করতো কথা বলার ভাষা হলো গদ্য, আর লেখার ভাষা কি? কবিতা, ছন্দে ছন্দ। এই প্রসঙ্গে একটা কথা বলি, নাহলে অনেকে ভুল বুঝবেন যে প্রথম গদ্য না, সাহিত্যিক গদ্য না, এমনি গদ্য, ব্যবহারিক গদ্য। সাহিত্যিক গদ্য তো আমরা বললাম যে উইলিয়াম ক্যারির কথোপকথন, কিংবা আমরা বললাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি। কিন্তু এগুলো আগে প্রথম ব্যবহারিক গদ্য পাওয়া গেছে 1555 সালে, যেটিকে বলা হয় বাংলা গদ্যের প্রথম নমুনা। গদ্য সাহিত্যের নমুনা, এমনি ব্যবহারিক গদ্যের। গদ্যটা কেমন ছিল? মুখের ভাষা তো ছিল না, লেখার ভাষাটা কেমন ছিল? একটা চিঠি, পুরাতন একটা চিঠি। 1555 সালে রাজা নরনারায়ণ রচিত একটা চিঠি লিখেছিলেন। চিঠিটা কাকে? স্বর্গরাজ। এটা কোন একটা রাজার নাম আর কি, স্বর্গরাজ অহমদেব। তাহলে রাজা নরনারায়ণ নামে একজন রাজা আরেকজন রাজা স্বর্গরাজ অহমদেবকে একটা চিঠি লিখেছিলেন 1555 সালে, যেটি বাংলা গদ্যের প্রথম নমুনা। সাহিত্যিক গদ্য তো আমরা 1801 সালের পরে পেলাম, কিন্তু এমনি নরমাল ব্যবহারিক যে গদ্য, বাংলা গদ্যের প্রথম নমুনা কত সালে আবিষ্কৃত, কত সালে পাওয়া যায়? 1555 সালে একটা চিঠি। এটা মাথায় রাখবেন। তো তাহলে হলো আধুনিক যুগে প্রবন্ধ সৃষ্টি হলো, তাই না? নাটক সৃষ্টি হলো। নাটক নিয়ে আমি একটু কথা বলেছি তো জি। আচ্ছা, প্রহসনটা কি? নাটকের মতো, নাট্যাকারে, কিন্তু পার্থক্য কি? ব্যঙ্গ রসাত্মক, হাস্যাত্মক। সামাজিক কোন সমস্যা, ভালো করে শুনুন, সামাজিক কোন সমস্যাকে যখন ব্যঙ্গাত্মক ভাবে উপস্থাপন করা হয়, খুবই সিরিয়াস বিষয়। কিন্তু সামাজিক কোন সমস্যাকে যদি ব্যঙ্গাত্মক ভাবে উপস্থাপন করা হয়, হাস্যরসাত্মক ভাবে, নাট্যাকারে গদ্যের মতো করে, সামাজিক কোন অসঙ্গতিকে যদি হাস্যরসের বা ব্যঙ্গাত্মক ভাবে নাট্যাকারে মানে নাটকের আকারে উপস্থাপন করা হয়, তাকে বলে প্রহসন। মানে প্রহসনের সাইজটা নাটকের মতো, কিন্তু নাটকের ছোট। আর ওতে থাকবে কি? সামাজিক কোন সমস্যা, কিন্তু সমস্যাকে সমস্যার মতো করে তুলে ধরা হবে না। সমস্যাকে তুলে ধরা হবে কার মতো করে? হাসির মজাতে। এমন একটা প্রবলেম, কিন্তু প্রবলেমটাকে দাদা বিয়ে করতে চাই, দাদার বয়স 60 বছর, মরার আগে দাদার ইচ্ছা কি একটা ছোট একটা মেয়ে বিয়ে করবে। এটা মানে হাসির বিষয়। যার দাদা বিয়ে করবে তার জন্য হাসির বিষয়, আপনার জন্য হাসির বিষয়। দাদা বিয়ে করবে, দাদার নাতি পুতি পর্যন্ত হয়ে গেছে, নাতি পুতির বিয়ে হয়ে গেছে, দাদা বিয়ে করতে চায়। মানে এই যে বিয়ে করবে একটা 12 বছর 13 বছর মেয়েকে, দাদা তো 1 বছর পর কবরে যাবে, তারপরে মেয়েটার কি হবে? বললেন স্যার মেয়ে না, তাতে তো হবে না, মেয়েটা সমস্যা সৃষ্টি করবে। তাহলে এটা একটা সমস্যা, বহু বিবাহ বা বিধবা, এই সমস্যাগুলি উপস্থাপন করা হতো সেই নাটকের মধ্যে, কিন্তু ব্যঙ্গাত্মক ভাবে, হাস্যরসাত্মক ভাবে। সামাজিক কোন সমস্যাকে হাস্যরসাত্মক বা ব্যঙ্গাত্মক ভাবে নাট্যাকার উপস্থাপন করে তোলা হয় প্রহসন। বাংলা সাথে প্রহসনের জনক মাইকেল মধুসূদন দত্ত।
প্রশ্নের জনক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম প্রশ্ন একে বলে সভ্যতা। আর মাইকেলের আরেকটি প্রশ্ন বুড়ো শালিকের ঘাড়িরও। প্রশ্ন রচয়িতার বেশ কিছু আছে, এদের মধ্যে দীনবন্ধু মিত্র খুবই বিখ্যাত, তার প্রশ্নগুলো পড়ে ফেলবেন। ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর এবং শ্রেষ্ঠ ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ওই প্রশ্নে যাব না, প্রবন্ধতেও যাব না, আমরা উপন্যাস নিয়ে কথা বলে ফেলেছি। তো অনেক কিছু নিয়ে বলেছি। তাহলে আধুনিক যুগে এইভাবে বাংলা সাহিত্যের কি সূচনা ঘটে গেল। ঠিক আছে, তাহলে কথা বাড়াতে চাই না। ইনশাল্লাহ আশা করছি বাংলা সাহিত্যের যে আধুনিক যুগের দ্বিতীয় পর্যায়ে সেই বিষয়গুলি আপনারা মোটামুটি চেষ্টা করলাম যে কিভাবে বাংলা সাহিত্যের আধুনিক যুগের সৃষ্টি হলো, কিভাবে আধুনিকতা এলো। গত ক্লাস এবং আজকের ক্লাসে আমি এই দুটো ক্লাস মিলিয়ে আমি চেষ্টা করেছি বাংলা সাহিত্যের আধুনিকতাটাকে, আধুনিকতার বৈশিষ্ট্য কি, আধুনিকতা কিভাবে এলো, কারা নিয়ে এলো, গদ্য কিভাবে সৃষ্টি হলো, নাটক কিভাবে সৃষ্টি হলো, উপন্যাস কিভাবে সৃষ্টি হলো, প্রবন্ধ কিভাবে সৃষ্টি হলো, তাই না? চেষ্টা করেছি ইনশাল্লাহ। তারপর আমারও সীমাবদ্ধতা থাকতে পারে, আমার তো জ্ঞান অসীম নয়, মানুষ মাত্র জ্ঞান একমাত্র মহামানব প্রফেট ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া বা তার আধ্যাত্মিক বান্দাগুলো ছাড়া আমাদের সাধারণ মানুষ, আমাদের জ্ঞান হচ্ছে সসীম জ্ঞান। আমি চেষ্টা করেছি আমার যেটুকু জানার, আমার যেটুকু বোঝার সেটুকু আপনাদের সামনে তুলে ধরতে। আশা করছি বাংলা সাহিত্যের আধুনিক যুগের যে 15 নম্বরের কোশ্চেন থাকবে, বাংলা সাহিত্যের আধুনিক যুগে সাহিত্য থেকে প্রশ্ন থাকবে 20টি, আর 5টি হলো প্রাচীন মধ্যযুগ থেকে আর 15টি আধুনিক যুগ থেকে। তো সেই আধুনিক যুগটা আমি স্টার্ট করলাম। আর এর বাইরে আপনারা যেটি করবেন যে বাংলা সাহিত্যের বিখ্যাত যে সাহিত্যিক যারা, বিশেষ করে বললাম যে আমাদের 11 জন সাহিত্যিক পিএসসি সিলেবাসভুক্ত সাহিত্যিক আছে, এটা আমি আপনাদেরকে তো জ্ঞাতার্থে বলি যে আমি দেখাতে চাচ্ছি যে কারা কারা পিএসসির নির্বাচিত কয়েকজন সাহিত্যিক, নির্ধারিত সাহিত্যিক। আপনারা তো অনেকে জানেন, আমি জাস্ট নামগুলো লিখি যে পিএসসির নির্ধারিত সাহিত্যিক আছে কয়েকজন। এই সাহিত্যগুলো অতি ভালো করে পড়তে হবে, তার মানে কোন সাহিত্য পড়া অবশ্যই পড়বেন। আর বইয়ের জন্য আমি এর আগে বলেছি যে ডক্টর হুমায়ুন আজাদ স্যারের লাল নীল দীপাবলি, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের জন্য পড়বেন। অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিবৃত্ত নামে একটা বই আছে, পড়বেন। আর আমার অডক্টর জুয়েল কিবরিয়ার একটি বই আছে বাংলা কোষ, যে এই বইটি আমার লেখা বই। সম্ভব হলে আপনারা এটি আমার প্রকাশনী প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। জি, আমার প্রকাশনী প্রতিষ্ঠানের নাম্বারটা আমি একটু দিয়ে যাচ্ছি, 017101744727712। এটা আমার প্রকাশনা প্রতিষ্ঠান। আমার এই প্রকাশনা প্রতিষ্ঠানটি থেকে আমার এই বইটি বের হয়, যে বইটির নাম বাংলা কোষ। এটা আমার হ্যান্ডনোট টাইপের বই, বাজারের সব জায়গায় নাই। যারা অতি প্রয়োজন মনে করেন, অতি কৌতূহলী, তারা সম্ভব হলে আমার প্রকাশনা প্রতিষ্ঠান 01744727712 এই নাম্বারে একটু নক করে বইটা পেতে পারবেন। এছাড়া আমাদের ডক্টর সৌমিত্র শেখর স্যারের যে সাহিত্য জিজ্ঞাসা, সেই বইটিও খুবই কার্যকর, ভালো বই। ডক্টর সৌমিত্র শেখর স্যারের সাহিত্য জিজ্ঞাসা, ডক্টর হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি, আর অডক্টর জুয়েল কিবরিয়ার বাংলা কোষ। এর বাইরে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, এই ধরনের বইও আছে। আর প্রচলিত কোনো বই, প্রফেসর বা ওরাকল সিরিজ বা সেলফ অ্যাসেসমেন্ট সিরিজের কোনো একটা বাংলা বই আপনারা পড়তে পারেন, কোনো বিধিনিষেধ নাই। জি, আর জব সলিউশন টাইপের বইগুলি পড়বেন না তা না, কিন্তু যে সমস্যাটা হয়, আপনারা আগে জব সলিউশন পড়েন, এটা ভুল করেন। কোশ্চেন টাইপ বইগুলো পড়বেন, আগে মূল বই পড়বেন, জানবেন, বুঝবেন। কোশ্চেন টাইপের বই পড়বেন জানার চেক করার জন্য। আমি কতটুকু জানি কোশ্চেন টাইপের বই জব সলিউশন খুবই কার্যকর, কিন্তু কখন? পরে। আগে মূল বইগুলি পড়ে জেনে নেবেন, তারপরে জব সলিউশন বইগুলি সলভ করবেন। জি, তো আশা করছি 15 নম্বর। তাহলে যে আধুনিক সাথে যে লেখকগুলি, আমি আপনার সাইডে এটা লিখে দিয়ে শেষ করতে চেয়েছিলাম, কথাটা রাখি যে পিএসসির নির্ধারিত লেখক কারা কারা আধুনিক যুগে, প্রাচীন মধ্যযুগের কথা বলা, আধুনিক যুগে পিএসসি নির্ধারিত লেখক আমি বেশ কয়েকজনকে আলোচনা করেছি। ঈশ্বরচন্দ্র গুপ্ত, তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তুমি সংক্ষেপে লিখছি, শর্টকাট করছি, আশা করছি বুঝতে পারবেন সময়টা বাঁচানোর জন্য। তারপরে মধুসূদন দত্ত, তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখলাম না, তারপরে মীর মোশাররফ হোসেন, তারপরে কায়কোবাদ। একজন ছোট লেখক হলেও কেন জানি পিএসসি এই লেখকে তালিকাভুক্ত করেছে এবং তার থেকে কিন্তু প্রশ্ন আসে। কায়কোবাদের বিশেষ করে মহাশ্মশান, ঠিক আছে, এই গ্রন্থটি থেকে লিখিত আছে। মহাশ্মশানের পরিচয় দাও, ঠিক আছে, বা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকাব্যকারের নাম কি, তার পরিচয় দাও, কায়কোবাদ। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর তো থাকবেই, তাই না? রবীন্দ্রনাথ, তারপর নজরুল, কাজী নজরুলকে তো আর বাদ দেওয়া যাবে না। তারপরে প্রমথ চৌধুরী,
রবীন্দ্রনাথের জামাই, জানেন তো তাই না? জি, রবীন্দ্রনাথের ভাস্তি জামাই, রবীন্দ্রনাথের বড় ভাইয়ের মেয়ের জামাই প্রমথ চৌধুরী। তারপরে শরৎচন্দ্র, অত্যন্ত বিখ্যাত একজন লেখক। জি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। একজন ছোট লেখক আপনাদের কাছে কিন্তু পিএসসির কাছে বড় লেখক নজিবুর রহমান। নজিবুর রহমান, যার উপাধি সাহিত্য রত্ন। নজিবুর রহমান উপাধিকে সাহিত্য রত্ন। তার খুব বিখ্যাত একটা উপন্যাস আছে, অত্যন্ত জনপ্রিয় উপন্যাস এক সময়, এখনকার দিনের না। 70, 80, 60, 70, 80, 90 দশকের আনোয়ারা, খুবই বিখ্যাত উপন্যাস আনোয়ারা, অত্যন্ত জনপ্রিয় উপন্যাস আনোয়ারা। এই আনোয়ারা উপন্যাসের জন্য নজিবুর রহমান উপাধি পেয়েছেন সাহিত্য রত্ন। খুব বিখ্যাত উপন্যাস নজিবুর রহমান। জীবনানন্দ দাশ, রবীন্দ্র পরবর্তী সবচেয়ে বড় কবি মনে করা যাবে, রবীন্দ্র পরবর্তী সবচেয়ে বড় কবি যাকে মনে করা যায় জীবনানন্দ দাশ। ফররুখ আহমেদ জসিমউদ্দিন, ফররুখ আহমেদ যে ইসলামী রেনেসাঁ কবি বা মুসলিম জাগরণের কবি। আর জসিমউদ্দিন, জসিমউদ্দিন। শিক্ষার্থী বন্ধুরা, এই লেখকগুলি হচ্ছে পিএসসির কি নির্ধারিত লেখক। দেখেন তো কয়জন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। জি, এদের বাইরে আরেকজন বা দুজন আছে, আমি একটু দেখি। বিহারীলাল। জি, এই কয়জনের বাইরে আরেকজন লেখক আছে, রবীন্দ্রনাথের গুরু বিহারীলাল। দীনবন্ধু মিত্র। জি, নাটকের ক্ষেত্রে দীনবন্ধু। এই হচ্ছে পিএসসির সিলেবাসভুক্ত গুরুত্বপূর্ণ সাহিত্যিক। তার মানে আমার এটা আমাকে ভুল বোঝে না যে এর বাইরে তাহলে প্রশ্ন হবে না। স্বর্ণকুমারী দেবী থেকে প্রশ্ন হতে পারে, নুরুল মুমিন থেকে প্রশ্ন হতে পারে, আব্দুল গাফফার চৌধুরী থেকে প্রশ্ন হতে পারে, সৈয়দ শামসুল হক থেকে। এর বাইরে কি আর প্রশ্ন হবে না ভাই? এর সাথে লেখা আছে অন্যান্য। পিএসসি মেরে দিয়েছে যদি শুধু বলতে এরাই তা নাকি, এর সাথে কি লেখা আছে? ও অন্যান্য। অন্যান্য মানে আরো যত আছে। জি, কিন্তু যেটা আমি বোঝাতে চাই যে আপনি অন্যান্য পড়েন কিন্তু এদেরকে পড়েননি, তাহলে কেমন হলো? মধুসূদন থেকে প্রায় প্রতি বছর, মধুসূদন থেকে, বিদ্যাসাগর থেকে, মোশাররফ থেকে, জসিমউদ্দিন থেকে, প্রায় দেখবেন আমি যে লেখক একটা বললাম, বিদ্যাসাগর, মধুসূদন, বঙ্কিম, মোশাররফ, কি জসিমউদ্দিন। আর রবীন্দ্র নজরুলকে তো বাদ দেওয়ার সুযোগই নাই। দেখবেন বারবার সালের কোশ্চেন। হ্যাঁ, অপ্রধান কবি সাহিত্যিক থেকেও আসছে, কিন্তু এই সমস্ত রিটেন। শুধু আপনাকে পিলির কথা ভাবলে হবে না, আমি যদি পিলির কথা ভেবে তো পিলি এবং কি রিটেন। জসিমউদ্দিনকে কেন পল্লী কবি বলা হয় সেটা প্রশ্ন আসবে। অপরাজেয় কথাশিল্পী কার উপাধি কেন, বা শরৎচন্দ্রকে কেন অপরাজেয় কথাশিল্পী বলা হয়, বিহারীলালকে কেন ভোরের পাখি বলা হয়, এসছে না ভাই? কাজে আসবে। সুতরাং যাই হোক, আমি আলোচনা করলাম সম্ভব হলে লেখকগুলি সম্পর্কে একটু বিস্তারিত পড়বেন। এদের লেখা গ্রন্থগুলি, বিখ্যাত গ্রন্থ, প্রথম গ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ, তারপর উল্লেখযোগ্য কিছু উক্তি রবীন্দ্রনাথের। আমি সম্ভব হলে এরপর একদিন আসবো এই সমস্ত বিখ্যাত লেখকদের লেখা নিয়ে, বিখ্যাত উক্তিগুলো, বিখ্যাত চরিত্র, ঠিক আছে, এই নানান বিষয়গুলো নিয়ে প্রশ্ন হতে পারে, বিভিন্ন গ্রন্থের উপযোগী বিষয়। তো সেগুলো আশা করি পড়বেন। ছদ্মনাম উপাধি আছে অনেক কবির, অনেক কবি নানান পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। যেন অতি সাম্প্রতিক আমাদের একচুয়ালি বিশেষ পুরস্কার, সবচেয়ে কম বয়সে সাহিত্য পুরস্কার পেয়েছেন, আপনি উত্তর দিতে পেরেছেন নিশ্চয়ই, সৈয়দ শামসুল হক, তাই না? জি, অতি কম বয়সে শামসুল হক। তো বাংলা সাহিত্যের আরেক কোন কবি কত ছিল? বাংলা একাডেমি পুরস্কার প্রতি বিশ্ববিদ্যালয় আসতে পারে, ছদ্মনাম উপাধি আসতে পারে, উপজীব্য বিষয় আসতে পারে, মুক্তিযুদ্ধ ভিত্তিক বা গণ আন্দোলন ভিত্তিক কিছু রচনা অবশ্যই পড়বেন। সিলেট কোঠার সিপাই, গণঅভ্যুত্থান ভিত্তিক, আরিফ ফাল্গুন, তাই না, নাটক কবর, এগুলো একটু যেগুলো ভাষা আন্দোলন ভিত্তিক বা মুক্তিযুদ্ধ ভিত্তিক বা গণঅভ্যুত্থান ভিত্তিক, এগুলো একটু পড়বেন, দেখবেন, ভালো থাকবেন, পড়াশোনা করবেন। যে করোনার মধ্যে পড়াটাকে এগিয়ে নেন। পৃথিবীটা অস্থির, আপনি অস্থির হবেন না। অস্থির পৃথিবীতে আপনাকে স্থির হতে হবে, তাহলে পৃথিবীটা স্থির হবে। জি, বাইরে বের হবেন না, চেষ্টা করবেন বাসায় থাকার। অনলাইনে এখন আমাদের ক্লাসের অনেক সুযোগ আছে, অনলাইনে ক্লাস করবেন, পড়াশোনা করবেন। আর আজকাল বই পুস্তক সমস্যা না হলে অনলাইনে অনেক বই পুস্তক পড়তে পাওয়া যায়। বই পড়বেন, জ্ঞানের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। জাকির বিসিএস এর সাথে থাকবেন, জি, জুয়েল কিবরিয়া স্যারের সাথে থাকবেন, রিয়াদ স্যারের সাথে থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।